আচ্ছা দেখো, আমরা আসলে গতদিন পর্যন্ত আমরা যা করছি, আমরা গতদিন শুরু করছিলাম যে আর কিভাবে কাজ করে বা ইনস্টল করার পরে এটা আসলে কিভাবে কাজ করতে হয়, আমরা জাস্ট একটু হ্যান্ডস অন এই জিনিসগুলো তোমরা গতদিনই দেখছো। তা আমার চিন্তা ভাবনা যে আজকে একটু শেষ করে দেবো, কারণ আমি আসলে নিজেও সময় করতে পারতেছি না। এবং আরেকটা যেটা আমি জানি না কতটুকু ইফেক্টিভ, আমার কাছে মনে হচ্ছে যে এখানে কাইন্ড অফ যে আমাদের যে থিওরি লেকচার আমরা যেরকম দিই সেরকম হয়ে যাচ্ছে, কারণ তোমাদেরও রেসপন্স কম, এই সময় কম থাকে। আবার আমিও ধরো বুঝতে পারি না আসলে কি করতেছো তোমরা, সুতরাং সেক্ষেত্রে তোমরা যদি প্র্যাকটিস না করো এটা আসলে কখনোই ইফেক্টিভ হবে না। আর আমারও একটা মোটামুটি ক্লিয়ার যে আসলে এই জিনিসটা অনলাইনে মনে হয় না সম্ভব, যেহেতু এবার শুরু করছি আমি শেষ করে দিই, কারণ আমি নিজে আসলে সময় করতে পারতেছি না বিধায় অনলাইন তোমাদের রিকোয়েস্টটা আসা আর কি। যার কারণে আজকে আমি শেষ করব, যেহেতু তোমরা নিজেরা প্র্যাকটিস করলে আশা করা যায় সমস্যা হবে না। যেটা আমরা ফিজিক্যালি যখন হয় তখন আসলে আমরা সবাই নিজেরা সাথে সাথে প্র্যাকটিস করে তখন বোঝা যায় যে কার কোথায় ল্যাকিংসটা কোথায়। কিন্তু অনলাইনে যে বিষয়টা দেখতেছি তোমরা সবাই মোটামুটি চুপচাপই থাকো, শুধু আমি বক বক করে যাই, যাতে কে কোনো প্রবলেমে পড়লেও বা পরে পড়ো কিনা তো আমি জানি না, যেহেতু এখন পর্যন্ত কেউ শেয়ার করোনি। সুতরাং এখানে আসলে সমাধান করারও আমার সুযোগ নেই। যখন ফিজিক্যালি হয় তখন সবার ইন্ডিভিজুয়ালি দেখা যায় যে অনেক প্রবলেম, আমাদের প্রত্যেকবারই এক্সপিরিয়েন্স যে আমাদের মোটামুটি আগানোই সমস্যা হয়ে যায়, সবারই কোনো না কোনো সমস্যা আসেই, দেখা যায় যে এটা সমাধান করতেই সময় লাগে আসলে। তো সেই তুলনায় আমাদের অনলাইনে বেশ আগাইতেছি, সেটা আমার জন্য হয়তো বা ভালো যে আমি বক বক করে যাচ্ছি, কিন্তু আমার যেটা সমস্যা মনে হচ্ছে যে কতটুকু তোমাদের জন্য কাজে লাগতেছে আমি আসলে ইন ডাউট। যার কারণেও যেহেতু ভিডিওগুলো মোটামুটি সাপ্লাই দেওয়াই আছে, যদি কারো আসলেই আগ্রহ থাকে সে হয়তো বা এখান থেকে একটু সাপোর্ট নিয়ে নিজে নিজে চেষ্টা করে আগাইতে পারবে, এইটুকু হয়তো বা বিশ্বাস থাকলো আর কি। তা আমরা গতদিন যে কাজগুলো করছিলাম আসলে, আমি হয়তো বা এই শীটটা আমাদের যে কোর্টের যে ফাইলটা দেখতেছো এখন তোমরা, এটা আমি তোমাদের দিয়ে দেবো, সুতরাং এটাও একটা থাকবে তোমাদের কাছে যদি তোমরা চাও আসলে পরে। হ্যাঁ, আমাদের মানে একটু নতুন যেটা, জাস্ট এটা একটা যে এখানে দেখো যে ভেক্টর, ভেক্টর বলতে একেবারে যে একসাথে কয়েকটা ডাটাও বলতে পারি, যেমন যে কোনো কিছুর ভ্যালু যেমন 8, 13, 15 বা 5 বা হটসেভার যতগুলো দিই না কেন, এখানে আমরা একটা নাম দিচ্ছি ভেক্ট অন। এখানে দেখো যে আন্ডার স্কোর, আমি তোমাদের আগেও বলছিলাম যেটা কখনো স্পেস নেয় না নামের মধ্যে আর কি, যে যার কারণে ভেক্ট আন্ডার স্কোর অন দিয়ে আমরা এই সাইনটা হলো অ্যাসাইন সাইন। এরপরে সি দিয়ে আসলে যখন একের অধিক থাকে, যদি শুধু আমরা 8 দিতাম তাহলে ভেক্ট ওই যে সি লাগতো না, যেহেতু একের অধিক ভ্যালু অ্যাসাইন করতেছি, আমরা অ্যাসাইন করতেছি সেক্ষেত্রে 8, 13, 5 আমি যদি চাই আরো দিতে পারবো, এটা কোনো সমস্যা না, বা আরো কমাতে যাবো। তারপর ভেক্টর 2, 2, 4, 6, ধরো এখানে যদি আমরা আরেকটা দিই 8, তো তখন এটাকে আমরা মানে ইজিলি অ্যাসাইন করলে রান করলে দেখো এই ডান পাশে এসে যোগ হয়েছে ভেক্টর 1, নিউমেরিক্যাল ভ্যালু 1 থেকে 4। ভেক্টর যদি রান করি তাহলে আসবে ভেক্টর নিউমেরিক্যাল ভ্যালু 1 থেকে 4। এখন যদি আমি দেখতে চাই ভেক্টর 1 এর মধ্যে কি কি আছে আসলে, তাহলে ভেক্টর 1 লিখে এটা লিখে রান করলে অটোমেটিক্যালি এই ভ্যালুগুলো দেখো নিচে আমাদের বাম পাশের নিচে এখানে চলে আসছে 8, 3, 8, 13, 5, 4। তা আমি যদি মনে করি এই ভেক্টর দুটো যোগ করব, যেটা আমরা ম্যাট্রিক্স আসলে অঙ্ক করে আসছি আগে আমরা, তো তাহলে এই দুটো যোগ করলে ভেক্টর 1 প্লাস ভেক্টর 2 নর্মাল, যে আমাদের যেটার নাম দিই সাম ভেক্টর, যে দুটো সামেশন কত, সাম ভেক্টর এটা ইকুয়াল টু ভেক্টর 1 প্লাস ভেক্টর 2। এটা রান করলে আমাদের ডান পাশে একটা চলে আসবে সাম ভেক্টর, সামেশন অফ ভেক্টর। এটাও 1 থেকে 4, কিন্তু এটার ভ্যালু আসলে কত সেটা যদি আমরা দেখতে চাই তখন এটাকে আমাদের রান করতে হবে এই নামে সাম ভেক্টর। তখন দেখো যে 10, 17, 11, 12, এটা আসলে কেন হয়েছে, দেখো 8, 2, 10, 13, 17, 5, 6, 11, 8, 4, 12 জাস্ট যোগ করে দিছে, বুঝতে পারছো? তো সুতরাং এটা আসলে একটা মানে ডাটা তৈরি করা যায় এভাবে, আরে এটা সমস্যা না। কিন্তু আমরা যদি মনে করি যে আরো লম্বা, যেমন 1 থেকে একটা ভেক্টর নাম দেওয়া হলো 1 থেকে 10, এই ভেক্টরটা আমরা দুইভাবে করতে পারি, যদি সবসময় কন্টিনিউয়াসলি থাকে C 1, 2, 3, 4, এটা 1 থেকে 10, এটা আসলে একজাক্টলি তৈরি হয়েছে, এবং এটা আমরা দুইভাবে করতে, এইভাবে লিখলেও হবে। আর একটা হলো যে যে এই থেকে C 1 থেকে 10, এই কোলন কোলন মানে কন্টিনিউয়াসলি 1 থেকে 10-এর মধ্যে যা আছে সবাই আসবে। তো সুতরাং আমরা দুইভাবে এটা করতে পারি, যদি সংখ্যায় ছোট হয় তাহলে 1, 2, 3, 4 এত লিখলাম, অথবা 1 থেকে 10 পর্যন্ত লিখলে এরকম, যদি চাই 1 থেকে 1000 তাও 1 থেকে 1000 লিখলেই হয়ে যাবে। যাতে ধরো এটা যদি রান করি আমি, তাহলে এটা এই যে ভেক্টর কত হয়েছে যদি আমি রান করি ভ্যালু করে দেখাবে 1 থেকে 10। আর আমি যদি এটাকে বলি ভেক্টরটাকে 1 থেকে আসলে 100, ধরো 10 আছে এটাকে 100, এটাকে যদি রান দেই এবং এটাকে যদি আবার আমি রান করি, ভেক্টর আসলে এখন মান কত, দেখো এখন 1 থেকে 100, এই যে ভেক্টর ডান পাশে এখানে আসছে এটার মান হলো এখন 1 থেকে 100। তো সুতরাং আমরা
এই কন্টিনিউয়াসলি একটা ডাটা যে 1 থেকে 100, 1 থেকে 500, 1 থেকে 5000 আমরা তৈরি করতে পারি। এখন এখানে দেখো যে আমি এই ভেক্টরটার মধ্যে এখন আমি পার্ট চাই, যে আমি পুরো ভেক্টর আমরা মানে গত দিনও দেখছিলাম যে কিভাবে স্লাইস করতে হয়, যে ভেক্টরের একটা পার্ট, ডাটার একটা পার্ট কিভাবে নেওয়া যায়। তো দেখো আমি ভেক্টরটা আছে 1 থেকে 100 আছে, এখন যেহেতু 1 থেকে 100 পর্যন্ত আছে, এখন 1 থেকে শুধু 5 আমি আলাদাভাবে চাই, অথবা 1 থেকে 50 আমি আলাদাভাবে চাই। এটা করার জন্য খুব সিম্পল, যে যেটা থেকে আমি আলাদা করব, এখানে আলাদা একটা নাম দেওয়া হয়েছে, এটার নাম দিয়েছি আমরা এ। এটা এই পাশেরটা কিন্তু একেবারেই আমার আরবিটারি, এই এ বি সি ডি যাই দিই না কেন, তোমরা যারা আগের ক্লাসে ছিল বা ভিডিও দেখছো তারা অলরেডি জানো যে এই পাশেটা ডাজেন্ট ম্যাটার, আমি এ বি দিলেও কোনো সমস্যা নেই, এ বি বা হোয়াটসএভার তুমি যাই দাও, শুধু সি দিতে পারবা না, এক্স দিতে পারবা না, এরকম কিছু লিমিটেশন আছে আর কি। যে সি দিতে পারবো না এই জন্য যে সি এই ডান পাশে আমাদের আর এর কোডে ইউজ হয় সি। সুতরাং এটা আমরা কখনো অ্যাসাইন করলে তখন এটা ঝামেলা হয়ে যায় কোড রান করতে গেলে আর কি, ওই জন্য আমরা সি এক্স এরকম কিছু কিছু আছে যেগুলো দেওয়া যায় না। তা আমরা এ বি দিলাম, এবং এই ভেক্টরটা মানে হলো, এই ভেক্টরটা হলো আমাদের এই ভেক্টর, এটার মানে হলো যে এটার মধ্যে 1 থেকে 100 পর্যন্ত আছে। এখান থেকে আমরা কেটে নেব কত, 50টা, 1 থেকে 50, প্রথম 50। সেই ক্ষেত্রে দেখো যে আমাদের থার্ড ব্র্যাকেট মানে হলো ওটা স্লাইস করা, ঠিক আছে, সাব ডিভিশন করা। এই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, থার্ড ব্র্যাকেট দিয়ে 1 থেকে 50 আমি যেখানে কেটে নেই, তখন দেখো রান করলে নতুন একটা আসবে এ বি। এখানে দেখো 1 থেকে 50, এবং এখানে যদি আমি পরে এ বির মান কত আসলে একজাক্টলি এ বি লিখে রান করলে তখন দেখো যে 1 থেকে 50 চলে আসছে। আমি যদি মনে করি যে এটা 1 থেকে 75 নেব বা 55 পর্যন্ত নেব, কথার কথা, তাহলে আমি যদি এটা রান করলাম 1 থেকে 55, এখন এবি দেখো এই যে 1 থেকে 55। যদি মনে করো 15 পর্যন্ত নিবা হোয়াটসএভার, রান করলে এই যে 1 থেকে 15 আসবে এবার শুধুমাত্র। যদি মনে করি আমরা 10 থেকে 15 নেব, দেখো রান করো কি আসে, এই দেখো 10, 11, 12, 13, 14, 15। ঠিক আছে। সুতরাং আমরা যদি জানি যে কতটুকু নেই, এটা জাস্ট আমি তোমাদের আগেও বলছি, এটা জাস্ট প্র্যাকটিস করার জন্য, এটা আসলে আমাদের লাগবে না নর্মালি। সুতরাং এই জন্য আসলে যে এক থেকে আমরা ভাগ, একটা বড় ডাটা থেকে কিভাবে, মানে একটা ভেক্টর থেকে বা একটা লম্বা থেকে কিভাবে ছোট একটা অংশ ট্রিম করে নেওয়া, এটা এই থার্ড ব্র্যাকেট ইজিলি করা যায়, যেটা আমরা গত ক্লাসে আর অন্য অন্য মেথড দেখছি আসলে। সুতরাং এই যে সি থেকে সি, এটা যদি আমি কোড রান করি 1 থেকে 10 আসবে অটোমেটিক্যালি, যে 1 থেকে 10, যেটা আমরা আলটিমেটলি যে এই কোডটা কিন্তু সেম। এখন এখানে সরাসরি এখানে আসছে, কারণ কারণ এখানে আমরা কোনো ভ্যালুকে অ্যাসাইন করিনি, কোনো নাম দেইনি, এই জন্য এখানে সরাসরি, এখানে কোনো নাম দেওয়া হয়নি, এই জন্য সরাসরি এখানে চলে আসছে। যদি আমরা এটা অন্য অন্য কোনো নাম দিতাম, পাতার কটা ডি, তারপরে আমাদের কি, তখন আর এখানে সরাসরি আসবে না, এটা রান করলে এই ডি চলে আসবে ডান পাশে। তখন ডি আমরা একটা জায়গার মধ্যে এই জিনিসটা সেভ করে রাখলাম যে 1 থেকে 10 পর্যন্ত, তখন আমাকে এটা দেখতে গেলে আবার ডি নামে কল করতে হবে, তখনই শুধু এটাকে আমি দেখতে পারবো, ডির মান 1 থেকে 10। তো সুতরাং এগুলো আসলে আমরা অলরেডি এখানে দেখো যে আবার এই ভেক্টরটা 1 থেকে 10, যে এই ভেক্টর 1 থেকে 10 তৈরি করলাম, করার পর এখানে একটা লজিক্যাল সত্য দেওয়া হচ্ছে, আমি শুধু চাই ভেক্টর যেগুলা 3-এর চেয়ে বড়, এরকম সত্য সাপেক্ষে। যে আমি, আমার একটা ফোন আসছে, আমি একটা ফোনটা নিচ্ছি। সরি আসলে, তো দেখো এখানে একটা লজিক্যাল ভেক্টর, যে আমি এই ভেক্টরের মধ্যে যারা 3-এর চেয়ে বড় তাদেরকে চাই, গ্রেটার দেন 3, এটা যদি আমি রান করি তখন দেখো কি দেখা যাবে। এই লজিক্যাল ভেক্টর, দেখো যে 3-এর চেয়ে যারা বড় তার আগের গুলো হলো ফলস। সেই ফলস কেন, 1, 2, 3, 1, 2, 3, এটা হলো এই সত্য মানে না, তারা হলো 3-এর চেয়ে ছোট, যার কারণে তারা ফলস। আর এই সত্য যারা মানে, যে 3-এর চেয়ে যারা বড়, তারা হলো ট্রু, 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 ট্রু। সুতরাং আমরা একটা নিউমেরিক্যাল ভেক্টরকে আমরা বিভিন্ন সত্য দিয়ে, এটাকে বলা লজিক্যাল, যে লজিক দিয়ে ট্রু নাকি ফলস। তাহলে 3-এর চেয়ে যারা কম তাদের ক্ষেত্রে রেজাল্ট আসছে দেখো ফলস, আর যারা 3-এর চেয়ে বড় তাদের ক্ষেত্রে আসছে ট্রু, যে এই লজিকটা তাদের ক্ষেত্রে সত্য। সুতরাং একটা ভেক্টরের মধ্যে আমরা যাচাই করতে পারি। এখন যদি আমি চাই যে আমরা এই ভেক্টর গুলাকে চাই যারা 5-এর চেয়ে বড়, যাদের যাদের ভ্যালু আমরা 5-এর চেয়ে বড়, তাদেরকে আমরা কি করবো, যে দেখো এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে, এই যে ভেক্টর থার্ড ব্র্যাকেট দিয়ে >5, এই যে এই থার্ড ব্র্যাকেটটা দেওয়ার মানেই হলো যে আমি তাদেরকে ট্রিম করতে চাচ্ছি, তাদের সাব ডিভিশন করতে চাচ্ছি, এর মাঝখানে আমরা শর্ত দিলাম। এটাই দেখো, এই যে ভেক্টর এখানে বলা হচ্ছে >5,
অর্থাৎ 5-এর চেয়ে যারা বড় আমি তাদের মানগুলো শুধু দেখতে চাই। এটা যদি আমি রান করি তখন দেখো 6, 7, 8, 9, 10। সুতরাং আমরা সত্য দিয়ে যা আমরা মাঝখান থেকে একটা অংশ কেটে নিতে পারি। ঠিক আছে, এখন আরেকটা দেখো, আমরা যদি আবার এই যে ভেক্টর এখানে যে আবারও 1 থেকে 10, এটা আমরা আসি তৈরি করা, তারপরও এইখান থেকে আমরা কি, যদি এই কোডটা যদি আমরা রান করি, দেখো এই যে কোডটা, এটা হলো কোড। এই কোড যদি রান করি কি ভ্যালু আসবে আসলে, এখানে দেখো এখানে দুইটা শর্ত দেওয়া আছে। আগে আমরা এখানে দেখছি একটা শর্ত, যারা 5-এর চেয়ে বড় শুধু তাদেরকে আমরা বের করছি। কিন্তু এইখানে বলা হচ্ছে যারা 4-এর চেয়ে বড়, অ্যান্ড মানে হলো যে আরেকটা শর্ত আছে, সেই শর্তটা হলো কি, যারা 7-এর চেয়ে কম, যারা 4-এর চেয়ে বড় এবং 7-এর চেয়ে কম তাদেরকে আমরা চাই। এইখানে যদি রান করি দেখো এখানে কিছু আসবে না, এই ব্যাড নামে একটা যোগ আছে ডান পাশে, যেটা নাম দেওয়া আছে বিএডি, ব্যাড এইরকম আসলে, মানে আমরা যে নামই দিই না কেন, শুধু বিএ দিলেও হবে, যা ইচ্ছা ধরো বিএ দিলাম, রান করলে এই ডান পাশে আসবে বিএ। এখন এটা যদি আমি রান করি যে এটার মান আসলে কত এক্স্যাক্টলি, রান করলে দেখো 5 এবং 6। এই 5 এবং 6 কেন, 4-এর চেয়ে বড় এবং 7-এর চেয়ে কম, এই ভ্যালু কয়টা আমাদের, সেটা হলো দুইটা, 5 এবং 6। আমরা জানি 1 থেকে 10 আছে, তার মধ্যে 4-এর চেয়ে ছোট এবং 4-এর চেয়ে বড় এবং 7-এর চেয়ে ছোট, সেই দুটো হলো 5 আর 6। যদি আমরা সত্যটা একটু রিল্যাক্স করি যে 3 থেকে 8 এরকম যদি করি, দেখো তাহলে কি আসে, তাহলে দেখো যে 4, 5, 6, 7, অর্থাৎ 3-এর চেয়ে বড় যেগুলো এবং 8-এর চেয়ে ছোট যেগুলো, সুতরাং মাঝখান থেকে আমরা সত্য দিয়েও এখান থেকে ডাটা আলাদা করতে পারি। ঠিক আছে, সুতরাং একটা ভেক্টরকে সাবসেট করা বা ট্রিম করা, এটা আসলে এটা পসিবল এবং এটা লজিক্যালি কাজ করে। অ্যান্ড দিয়ে আমরা সত্য জুড়ে দিতে পারি, এই সত্য, এই সত্য, এই সত্য, অ্যান্ড মানে যোগ করা। এরপরে যেগুলো, এগুলো আসলে আমরা গত ক্লাসে দেখছি বা তোমরা প্র্যাকটিস করা হয়েছে, যে আমরা অনলাইন থেকে ডাটা ভেবে ডাউনলোড করা, এই সেই করার পরে আমরা আসলে আজকে যেটা রিয়েল প্যাকেজ যেখানে যাব আসলে, যে আমাদের প্র্যাকটিস উইথ ডাটা, যে আমরা আসলে ডাটা নিয়ে একটু দেখবো যে আসলে ডাটা দিয়ে কিভাবে কাজ করতে হয়। সেক্ষেত্রে আমি একটা ডাটা, তোমাদের ডাটাটা পরে আমি শেয়ার করে দিচ্ছি, দেখো এই ডাটাটা, দেখো এই ডাটা সেটটা আমরা ইউজ করব। আহ, এই ডাটাটা যেটা তোমাদের খেয়াল করে দেখো, প্রথমে আছে রেপ্লিকেশন, তারপরে ইরিগেশন, ইটসেলফ একটা ট্রিটমেন্ট, আর এটা একটা ফার্টিলাইজার ট্রিটমেন্ট, যেটা আমরা ট্রিটমেন্ট নামই রাখছি এখানে। এরপরে ইন্টারেক্ট নামে একটা ভেক্টর, এটা আসলে তৈরি করা হয়েছে পরবর্তীতে, কেন তৈরি করছি এটা হয়তো বা পরবর্তীতে তোমাদের জন্য আমি এটা ডিলিট করে দিয়ে রাখি আপাতত, যাতে আমাদের জন্য মানে অ্যাজ ইউজুয়াল। তাহলে আমাদের রেপ্লিকেশন এখানে, ইরিগেশন এখানে, ট্রিটমেন্ট এখানে। এখানে ফ্যাক্টর হলো দুইটা, রেপ্লিকেশন তো অ্যাজ ইউজুয়াল আমরা জানি এক্সপেরিমেন্টাল রেপ্লিকেশন, ইরিগেশন একটা ট্রিটমেন্ট, আর এখানে একটা ফার্টিলাইজার আসলে ছিল একটা, এই ফার্টিলাইজার একটা ট্রিটমেন্ট, সেখানে আমরা ট্রিটমেন্ট নামে রাখছি একটাকে, একটা রাখছি ইরিগেশন নামে। এই নামগুলো দেখো, আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হলো যে এর মধ্যে কোনো স্পেস থাকা যাবে না। এইটা হলো ইন্ডিপেন্ডেন্ট, তিনটা হলো ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্টর এখানে বা ভেরিয়েবল। এইখান থেকে শুরু হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আমাদের প্রথমটা হলো অ্যাবর্টেড সিড। এখানে দেখো যে অ্যাবর্টেড সিড দুইটা শব্দ, কিন্তু আমি তোমাদের আগেও বলছি যে এখানে স্পেস না থাকাটা হলো সবচেয়ে ভালো। এখানে দেখো অ্যাবোর্টেড যত সংক্ষিপ্ত লেখা যায় তত আসলে সুবিধা হয়, কারণ এটা টাইপ করার ক্ষেত্রে ভুল কমে যায়, যে যত বড় লিখবা তত তোমার ভুল হওয়ার সম্ভাবনা বাড়ে। যার কারণে দেখো অ্যাবোর্টেড লেখার জন্য ABRTD, যদি তুমি আরো ছোট লিখতে পারো কোনো সমস্যা না। তারপরে আন্ডারস্কোর সিড লেখা হয়েছে, এরপরে ভায়াবল সিড, ভায়াল আন্ডারস্কোর সিড। এরপরে যদি আরো অনেকগুলো ভেরিয়েবল থাকতে পারে, আমি এখানে তোমাদের আজকে আমরা একটা একটা বা দুটো ভেরিয়েবল দেখবো, এরপরে যদি আরো কোনো ভেরিয়েবল তোমার ডাটা থাকে, যতগুলো ইচ্ছা তোমার ডাটা থাকতে পারবে, কোনো সমস্যা না। কিন্তু আমরা যদি টেস্ট কেস হিসেবে এখানে দুটো ভেরিয়েবল আছে। এই ডাটা যদি আমরা খেয়াল করে দেখো যে ইরিগেশন আমাদের অ্যাপ্লিকেশন আছে 1, 2, 3, 4টা, R1 4টা, R2 4টা, এবং এর বাইরে যদি আমরা খেয়াল করে দেখি টোটাল ডাটা সেট আসলে যেহেতু 25 পর্যন্ত আসছে, ডাটা আছে এখানে 24টা। এর মধ্যে ইরিগেশন হলো 12টা হলো ইরিগেটেড, আর 12টা হলো নন ইরিগেটেড। ঠিক আছে, এবং এই ইরিগেশনের মধ্যে এটা হলো আমাদের হলো ফার্টিলাইজার ট্রিটমেন্ট। দেখো যে রেপ্লিকেশনের মধ্যে যে কম্বিনেশন, এটা একটা ট্রিটমেন্ট, কন্ট্রোল এটা একটা ট্রিটমেন্ট, ফার্টিলাইজার এটা একটা WDC, এটা হলো প্রত্যেক বারবার এই যে এখানে আছে, এখানে আছে। ঠিক আছে, এবং ইরিগেশনের ক্ষেত্রেও আছে, নন ইরিগেশনের ক্ষেত্রেও আছে, একই জিনিস। ঠিক আছে, তো সুতরাং এই হলো আমাদের ট্রিটমেন্ট সেটআপ। এবং এই ইরিগেশনের জন্য এবং এই ফার্টিলাইজারের জন্য আমাদের ভেরিয়েবল হলো, বা এই অ্যাবর্টেড সিটের ভ্যালু হলো 138, ভায়াবল সিটের ভ্যালু হলো 78 দশমিক সামথিং। এটা যেহেতু একটা মিন থেকে আসছে, মানে এটা হলো আমাদের একটা ডাটা। এই ডাটাটা নিয়ে আমরা আসলে কাজ করব। যে তোমাদের যেহেতু আর ওপেন করলে নর্মালি যেটা থাকে আসলে, যেটা থাকার কথা, যে এই তোমাদের এই জানকার যেগুলো আমরা করলাম, এটা যদি আমি জাস্ট একবারে ফ্রেশ শুরু করি, আর আমি ক্লিয়ার করে দিই সব, দেখলাম কিনা ফাংশনটা,
লিস্ট ls equal, এই সব ক্লিয়ার করার জন্য একটা কোড আছে, আমি বারবার এটা ভুলে যাই এখান থেকে সম্ভবত। না, দেখো গুগল করলে সবকিছুই পাওয়া যায়। হাউ টু রিমুভ অল ডাটা ফ্রম আর স্টুডিও। এই আর এম লিস্ট, কন্ট্রোল সি, এদিকে যদি আমি এখানে কোড রান করি কন্ট্রোল ভি, এখান থেকে যদি আমি রান করি, দেখো ডান পাশে সব ক্লিয়ার হয়ে গেছে, অর্থাৎ আর কোনো মেমোরি নেই, একবারে ফ্রেশ আর এখন এটা একেবারে এভরিথিং ইজ গন। আমরা এতক্ষণ ধরে যেগুলো করছি কোনো কিছু আর খুঁজে পাওয়া যাবে না। যাই হোক, এখন এটার জন্য আসলে তোমাদের যারা প্রথম একেবারে অন করতে যাবা তাদের জন্য যেটা লাগবে সেটা হলো যে একটা প্যাকেজ লাগতে পারে আমাদের এক্সেল ফাইল থেকে ডাটা ডাউনলোড করার জন্য। এই ইম্পোর্ট ডাটা সেট দেখো ডান পাশে, আমরা আসলে এখান থেকে ডাটা ওপেন করব। তার আগে মনে হয় আরেকটা জিনিস যেটা তোমাদের যে সবার আগে যেটা দরকার, যে সেশন আসলে আসলে মানে ওয়ার্কিং ডাইরেক্টরি, সেট ওয়ার্কিং ডাইরেক্টরি আমরা যদি দিয়ে দিই, দেখো চুজ ডাইরেক্টরি, আমি তোমাদের একটা ফোল্ডার করা আছে ওটাকে দিয়ে দিই। কোথায় এটা, ইন্ট্রোডাকশন টু আর 2025 এটাকে যদি আমি দিয়ে দিই যে এটা আমাদের দেখো এই যে কোড রান হয়েছে সেট ওয়ার্কিং ডাইরেক্টরি এটা। এখন যদি আমি ইম্পোর্ট ডাটা সেটে ক্লিক করি, এখান থেকে তো অনেকগুলো অপশন আছে, ফরম টেক্সট রিডার, বেস, ফরম এক্সেল, এসপিএসএস, সাস, এসে এই টেক্সট এখান থেকে নিয়ে আসতে গেলে আমাদের এই যে সিএসভি ডাটা লাগে বা আমাদের নোটপ্যাডের ডাটা লাগে। তো এখন এটা আসলে সরাসরি এক্সেল থেকে নেওয়া যায়। এখানে ক্লিক করলে আমার এখানে এরকম একটা উইন্ডো আসছে। তোমরা যারা একবারে প্রথমবার করবা তোমাদের এরকম আসবে না, তোমাদের আসলে একটা লাইব্রেরি লাগবে, মানে লাগবে, অ্যাপ লাগে, যেটাকে বলে প্যাকেজ বলি। এই রেড এক্সেল নামে একটা প্যাকেজ লাগবে, এটা তোমাদের ইনস্টল করতে বলবে ইয়েস দিলে এটা অটোমেটিক্যালি ইনস্টল হবে যদি ইন্টারনেট কানেকশন থাকে। আর যদি ইন্টারনেট কানেকশন না থাকে তাহলে আসলে এটা আপডেট করে নিতে হবে ইন্টারনেট কানেকশন দিয়ে কোনোভাবে। এরকম করে তারপর আমি যদি এখানে ব্রাউজে ক্লিক করি, দেখো এখন সরাসরি আমার এই যে এই ফোল্ডারে চলে আসে সরাসরি, আর মানে যে ফোল্ডারটা আমি ওয়ার্কিং ডাইরেক্টরি সেট করছি সেখানে সরাসরি। সুতরাং এখান থেকে আমাকে শুধু ডাটাটা করে দিতে হবে। ওকে, যদি এই ডাটা আমি নিজেই এই ফোল্ডারে এখনো সেভ করিনি, আমি ডাটাটা আসলে এই ফোল্ডারে নেই। কন্ট্রোল সি, এটা মনে হয় এখান থেকে দাঁড়াও, এইভাবে না দিয়ে এইভাবে দিই, ব্রাউজ, পেপার নামে দিয়ে রাখলাম পেপার। ওকে, এখন যদি আমি খেয়াল করি, এই যে পেপার ডাটা আসছে, এখন যদি আমি ওপেন করি তখন দেখো যে এখানে একটা প্রিভিউ চলে আসবে। এখানে দেখো যে রেপ্লিকেশন, ইরিগেশন এর ক্যারেক্টার, আমরা জানি যে ডাটা নিউমেরিক্যাল, লজিক্যাল এবং ক্যারেক্টার ডাটা। আর1, আর2, আর3 এগুলো হলো আসলে ক্যারেক্টার টেক্সট ডাটা আসলে। এই জন্য এখানে বলছে ক্যারেক্টার। যদি আমি এটা কনভার্ট করে নিতে চাই যে ক্যারেক্টার, নিউমেরিক, ডেট, এটা করা যায়। তো আমরা এখানে যা আছে তাই রাখলাম, কোনো সমস্যা নেই। দেখেন অটোমেটিক্যালি ইরিগেশন এটা টেক্সট, এটাও ক্যারেক্টার হিসেবে নিয়েছে। ট্রিটমেন্ট এটাও ক্যারেক্টার, কম্বিনেশন কন্ট্রোল এটাও ক্যারেক্টার হিসেবে নিয়েছে। এখন থেকে যে এখানে 138 যে নিউমেরিক্যাল যে ভ্যালুগুলো, এগুলোকে বলা হচ্ছে ডাবল, মানে এগুলো নিউমেরিক্যাল ভ্যালু। এটা হলে যে ডাবল লিখছে এটা নিউমেরিক্যাল ভ্যালু হিসেবে নিচ্ছে। এখন এখানে দেখো যে আমরা যদি চাই এই ডাটা সেটের নাম চেঞ্জ করবো কিনা, সেটা হলো এখানে চাইলে চেঞ্জ করতে পারবো। এই যে এখানে পেপার নামে আমি রাখতেছি, এখানে ফার্স্ট রো আছে নেমস, নেমস মানে এখানে হেডিং, এই যে এখানে দেওয়া আছে। যদি আমি এটা আনচেক করে দিই দেখো তখন চেঞ্জ হয়ে যাবে কিছুটা। এই দেখো এখন এটা নাই। ঠিক আছে, যে আমাদের প্রথম রোটা হেডিং হিসেবে আছে কিনা সেটা যে আমি এখানে ক্লিয়ার করে এখানে দিলে আবার দেখো ওটা অটোমেটিক্যালি আসবে যে প্রথম রোটা আমাদের। হ্যাঁ, এবং আরেকটা যেটা হয় যে আমাদের আসলে শিট ডিফল্ট এখানে যেটা ওপেন করা থাকে সেটাই আসে যদি এটা একের অধিক যদি শিট থাকে, কিন্তু আমার এখানে শুধু একটা মাত্র শিট আছে, যার কারণে এখানে অন্য কিছু আসেনি। যদি একের অধিক থাকে, যে আমার 3-4টা শিট আছে এক্সেলে, তখন আমাকে কোন শিটের ডাটাটা ওপেন করতে হবে সেটা দেখাই দিতে হবে, কারণ সবগুলো শিট সে একসাথে রিড করতে পারবে না। এখানে ডিফল্ট দেওয়া আছে, অথবা যদি অ্যানালাইসিস দেই, ডিফল্ট মানে যেটা ওপেন করা আছে এক্সেল ফাইলে সেটা আসবে। মানে ওপেন করা মানে তুমি এক্সেল ফাইল ওপেন করতে হবে, নট নেসেসারিলি। আমরা যদি একটা এক্সেল ফাইল ওপেন করি অটোমেটিক্যালি একটা শিট ওপেন হয়, এই যে শিটটা ওপেন হবে অটোমেটিক্যালি সেই শিটটা আসলে ডিফল্ট। ওকে, আমাকে আরেকটা ব্রেক নিতে হবে, আমার একটা কাগজ সাইন করতে হবে, 2 মিনিটের একটা ব্রেক নিচ্ছি।
সরি আসলে আসো তো তোমরা, আমার একটা কাগজ সাইন করা লাগলো অফিসিয়ালি কাজ। তাহলে আমরা যেটা ছিলাম, শুনতে পাচ্ছ তো তোমরা না? জি স্যার। ওকে, যেটাতে ছিলাম সেটা হলো যে এইখান থেকে ডিফল্ট মানে হলো যে যে শিটটা অটোমেটিক্যালি ওপেন করা থাকবে সেই শিটটা আসবে। আর একের অধিক যদি শিট থাকে, তোমার কাছে মনে হয় যে কোন শিটে ডাটা আছে সেটা দেখা দিতে হবে। এই যে শিট থাকে, এখানে ডাটা রেঞ্জ দেখাচ্ছে 1 থেকে কত, এটা আসলে এখানে কতটুকু দেখা যাচ্ছে এটা রেঞ্জ দেখার দরকার নেই। আমরা যদি এখানে ইম্পোর্ট ক্লিক করি তখন দেখো আসলে কি হবে। এখানে দেখো ডান পাশে একটা মেসেজ চলে এসেছে, পেপার 24 অবজারভেশন 5 ভেরিয়েবল, এবং এই ডাটাটা এখানে ওপেন হয়েছে অ্যাজ ইউজার। এখন প্রথম কাজ আসলে সবসময় যে ডাটাটা এখানে দেখো 24টা ডাটা এখানে ঠিক মতোই আসছে, আমরা যেটা আগে থেকেই জানি। এই ডাটাটা আমরা এখানে দেখিয়ে দিলাম। ওকে, তাহলে এই ডাটাটা এখন আমাদের প্রথম কাজ হলো ডাটাটা ওপেন করতে পারা। এই ডাটাটা ওপেন করলে এই ডাটা থেকে আমরা এখন অ্যানালাইসিস বা হোয়াটসঅ্যাপ সবকিছু করার জন্য এই ডাটাটা আমরা ইউজ করব। ঠিক আছে, তাহলে আমাদের এই ডাটাটা আসলে দেখার জন্য বা আমাদের প্রথম কাজই হলো ডাটাটাকে আসলে অ্যানালাইসিস করা, যে ডাটাটা ঠিক আছে কিনা, আমাদের যে ডাটার মতো মানে আমি যে ডাটাগুলো চাচ্ছি সেই ডাটায় আসছে কিনা, ক্রস চেক করার ব্যাপারটা এরকম আর কি। ঠিক আছে, দেখো তোমাদের যারা এই যে প্রথমবার ডাটা ওপেন করতে এই যে কোডটা রাইট এক্সেল এই ফাইলটা লাগবে, বা রেড এক্সেল, রাইট এক্সেল, হোয়াটসঅ্যাপ। এটা আসলে রাইট এক্সেল না, তোমাদের রেড এক্সেল লাগবে, এটা অন্য একটা প্যাকেজ। তো ওই প্যাকেজটা করা থাকলে এই যে প্র্যাকটিস উইথ ডাটা, যদি আমরা এখানে আসি দেখো এখানে একটা কোড আছে, আমার এখানে কোডটা রেডি করা আছে, যার কারণে আসলে আমি এখানে জাস্ট রান করব। যদি তোমরা এই কোডটা দেখতে চাও লাইভ লিখতে গেলে, এটা হলে এই যে STR এই টাইপ করলে এই যে অটোমেটিক চলে আসবে। এখান থেকে আমাদের লিখে দিতে হবে আমি কোন STR মানে স্ট্রাকচার, স্ট্রাকচার কার স্ট্রাকচার চাই, আমি ডাটাটা একটু দেখতে চাই, সেই ডাটার নাম কি দেখো এই যে ডান পাশে পেপার, পি ছোট হাতের, সবগুলো এখানে ছোট হাতের, এই যে PEPPR। এই টাইপ করে এটা রান করলে দেখো কি হবে, নিচে এই যে এখানে একটা রান হয়েছে। এখানে যদি তোমরা খেয়াল করে দেখো, আমি এখানে দুইবার একটা ডিলিট করে দিই আসলে, এখন দরকার নেই, জাস্ট জন্য। দেখো এটা ট্রিপল 24 গুণন 5, এখানে মানে 24টা ডাটা আছে 5টা ভেরিয়েবল। প্রথম ভেরিয়েবলটার নাম হলো রেপ্লিকেশন, এটা হলো ক্যারেক্টার ডাটা, মানে অর্থাৎ টেক্সট ডাটা 1 থেকে 24, প্রথমে আছে আর ওয়ান। এরপর এটা দেখো ইরিগেশনের ডাটা, এটাও 1 থেকে 24 ক্যারেক্টার, ইরিগেটেড প্রথম 4টে ডাটা। ট্রিটমেন্টের ক্ষেত্রেও কম্বিনেশন কন্ট্রোল প্রথম 4টে ডাটা দেখাচ্ছে এখানে 1 থেকে 24, সবগুলো 1 থেকে 24, এবং প্রথম কয়েকটা ভ্যালু এখানে দেখাচ্ছে। এই ডাটাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটা এই যে এখানকার যেটা এই ভেরিয়েবল গুলো আমাদের দেখা দরকার, যেটা আসলে কি হিসেবে আছে। আমরা যেমন অনেক সময় R1 R2 R3 আমরা রেপ্লিকেশন লিখি 1 2 3 4, তোমরা তো এটা অনেকেই লেখো যে রেপ্লিকেশন, তারপর লেখা থাকে কয়টা রেপ্লিকেশন। আমি যেমন R1 R2 R3 লিখছি, অনেকে লেখে 1 2 3 1 2 3 1 2 3। 1 2 3 যখন আমরা ঢুকাবো তখন কিন্তু এটাকে নিউমেরিক্যাল হিসেবে নেবে, তখন আর ক্যারেক্টার হিসেবে নেবে না। এবং তখন যদি আমি অ্যানালাইসিস করতে চাই ওই ডাটা ইউজ করে, তখন আসলে ভুল হবে, কারণ সে যোগ করবে, গুণ করতে পারবে। 1 2 মানে হলো 2 হলো 1-এর দ্বিগুণ, 3 হলো 1-এর 3 গুণ। কিন্তু রেপ্লিকেশন 1 বা রেপ্লিকেশন 2 এটা কিন্তু সবাই সমান, কেউ কারো দ্বিগুণ 3 গুণ না। তো এটা যদি নিউমেরিক্যাল থাকে তখন আসলে আমাদের ওই ডাটা ইউজ করাটা সমস্যা হয়ে যাবে, যে আমরা ওই ডাটা আমরা ইউজ করতে গেলে অ্যানালাইসিস ইউজ করলে আমাদের অ্যানালাইসিস ভুল হবে। সেটাকে তখন আমাদের সাইজ করে নিতে হবে, সাইজ করা বলতে ডাটাকে আমাদের ক্যারেক্টারে কনভার্ট করে নিতে হবে। কিভাবে কনভার্ট করা যায় সেটা আমরা দেখবো, বা করা যায় যে আমরা তাহলে ডাটা সিটি চেঞ্জ করবো। তো সবচেয়ে ভালো কাজ হলো যে তুমি ডাটাটা নিউমেরিক্যাল হিসেবে না ঢুকানো, যদি R1 R2 R3 ঢুকাও তাহলে তুমি সবসময় সেফ সাইড। আর যদি কোনোভাবে ঢুকাই রাখো যে R1 R2 R3 না ঢুকাই 1 2 3 ঢুকাইছো, তারপরেও তার ব্যবস্থা করা যাবে, আমরা ওটা আসলে এখন দেখবো। তো সুতরাং এটা চেক করার জন্য প্রথম কাজটা হলো টেবিল মানে ডাটার স্ট্রাকচারটা দেখা যায়, আমার যে ডাটাটা যেভাবে চাচ্ছি সেটা ঠিক আছে কিনা। এখন যদি মনের কথার কথা যে আমি যেমন যে আমি যদি মনে করি যে রেপ্লিকেশন এই ডাটাগুলা আমি এই যে এই ফ্যাক্টর হিসাবে ডিক্লেয়ার করা, এটা আসলে গ্রাফ করার জন্য লাগে ফ্যাক্টর, যদি আমি এইভাবেই থাকি তখন একটু ঝামেলা করে। ক্যারেক্টার থাকলে গ্রাফ করতে গেলে একটু মানে অন্য একটা সমস্যা আছে, আমি এখানে বলতে চাচ্ছি না, তখন তোমাদের জন্য আসলে নোট পাবে। এখানে আমি ফ্যাক্টর হিসাবে ডিক্লেয়ার করে নিলে এখন এই যে R1 R2 R3 থাকবে আর 1 2 3 থাকুক, কোনো সমস্যা না, তখন এটা নিউমেরিক্যাল থাকবে না, এটা ফ্যাক্টরিয়াল ডাটা হবে, সেটাকে তুমি তখন ইউজ করতে পারবা। সুতরাং কথার কথা ধরো যে আমাদের অ্যাপ্লিকেশন ডাটাটা এটা নিউমেরিক্যাল হিসেবে আছে, জাস্ট ফর এক্সাম্পল যেটা নিউমেরিক্যাল হিসেবে আছে, তখন এটাকে আমি কি করে নেব, ফ্যাক্টরে কনভার্ট করে নেব। তখন এই কোডটা দেখো, প্রথমে যে পাশে বাম পাশের যে ডাটাটা আমি যদি টাইপ করি তোমাদের দেখাই আসলে একটা, যেমন পেপার EPPER, এটা হলো ডাটা সেটের নাম। আমি যে টাইপ করলে দেখো অটোমেটিক চলে আসে যে ডাটা সেট, এবং তোমার খেয়াল করে দেখো এখানে ডাটার একটা স্যাম্পলও চলে আসছে। আমি এটা যদি ক্লিক করি তাহলে এখানে চলে আসলো, এরপরে $, এর মানে হলো যে এখান থেকে আমি কোন একটা ভেরিয়েবল অ্যাটাচ করতে চাই, যে কোনো একটা ভেরিয়েবল, এখানে 5টা ভেরিয়েবল আছে। আমি যদি প্রথমটা এই যে রেপ্লিকেশন নিয়ে, এবার এটাকে আমি কি করব, এটাকে আমি ফ্যাক্টরে কনভার্ট করব।
এই ফ্যাক্টর, এই যে FACTO, আর দেখো এই যে চলে আসছে ফ্যাক্টর। এই ফ্যাক্টরের পরে কাকে আমি ফ্যাক্টরে কনভার্ট করব? এই পেপার রেপ্লিকেশন এটাকেই, এই ভেরিয়েবলটা আছে আমার, ধরো নিউমেরিক্যাল আছে অথবা ক্যারেক্টার আছে বা অন্য কোনো ভেরিয়েবলে অন্য কোনো ভ্যালু আছে, সেটাকে আমি ফ্যাক্টরে কনভার্ট করি, এটাকে কপি করে নিয়ে এসে এখানে বসাই দেবো, Ctrl+V। এখন যদি এটা আমি রান করি, কিছুই হবে না এখানে, কোনো কিছু দেখা যাবে না, জাস্ট কোডগুলো রান হবে। তো এইভাবে আসলে সবগুলো এখানে লেখা আছে। ঠিক আছে, দেখো যে এই ডাটাটা আমাদের এখনো নাই, যার কারণে এটা আমরা হয়তো এখন, কারণ ইন্টারাক্ট নামে আমাদের কাছে কিছু নাই। তাহলে আমি যেটা কোডটা লিখলাম, এই কোডটা আমি কোডটা ডিলিট করে দিই। এইরকম ভাবে বাকি দেখো, ইরিগেশনকে ফ্যাক্টর, ট্রিটমেন্টকে ফ্যাক্টর, ইভেন আমি তোমাদের জন্য আরেকটা যেটা, একটা জাস্ট করার জন্য একটা দেখাইতেছি, Ctrl+C কপি করে নিলাম, Ctrl+V। এইখানে ট্রিটমেন্টের জায়গায় আসলে দেখাই সুবিধা। ধরো যে পেপার, এখন আমি $সাইন দিলাম, ধরো যে অ্যাবর্টেড সিট, এটাকে আমি, এটা আমাদের নিউমেরিক্যাল ডাটা, আমরা কিন্তু জানি এটা নিউমেরিক্যাল ডাটা, এটাকে আমি ফ্যাক্টর করে ফেলবো দেখানোর জন্য, জাস্ট শুধু ফ্যাক্টর। এরপরে কি আমার এটাকে কপি করে নেব, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা আসলে সবসময় কম থাকে, নাহলে আবার টাইপ করলেও হবে, কোনো সমস্যা নেই। তাহলে এখন আমাদের এই কোডটা, পরের কোডটা আমরা পরে আসবো। এই চারটা কোড আমি লিখে ফেললাম, তো এখানে আমি রান করি এক এক করে, রান 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 রান। এখন যদি আমি ডাটার স্ট্রাকচারটা চেক করতে চাই, যে যে কোডটা আমার আগেই রান করছিলাম, এখন যদি আমি রান করি, এখন খেয়াল করে দেখো যে আমাদের ডাটাগুলো চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল এখানে ক্যারেক্টার 1 থেকে 24, এখন বলছে ফ্যাক্টর। কয়টা ফ্যাক্টর আছে? ফ্যাক্টরের 3টা লেভেল আছে, R1, R2, R3। ঠিক আছে, R1, R2, R3। আমি তোমাদের মনে ডাটা বলতে একটু ভুল করছিলাম, আসলে অ্যাপ্লিকেশন আসলে 3টা আছে, সরি। এখানে ট্রিটমেন্ট আছে, এই যে এখানে 4টা, যার কারণে R1 4বার আসছে। অ্যাপ্লিকেশন 3টা, আমি তখন 4টা বলছিলাম, সরি। তাহলে ফ্যাক্টর হলো আসলে, দেখো এখন 3টা ফ্যাক্টর আছে, 3টা লেভেল আছে, R1, R2, R3, এই 3টা দেখাচ্ছে যে কি কি লেভেল আছে। ঠিক আছে, ইরিগেশনের ফ্যাক্টর আছে 2টা, ইরিগেটেড এবং নন ইরিগেটেড। এখানে 2টা ফ্যাক্টর আছে, একটা হলো ইরিগেটেড আর একটা হলো নন ইরিগেটেড। আর ট্রিটমেন্টের ফ্যাক্টর আছে 4টা, এই যে প্রথম দুটো দেখাচ্ছে, আরো আছে 4টা ফ্যাক্টর আছে। যদি তোমরা ট্রিটমেন্টের দেখো, চিন্তা করে আবার দেখো যে কম্বিনেশন, কন্ট্রোল, ফার্টিলাইজার, ডাব, এই 4টাই হলো বারবার রিপিট হয়েছে, কারণ 4টা আছে এখানে। তখন এখানে ইজিলি আমি এখানে বের করে রাখতে পারি এটা। অ্যাবর্টেড সিট দেখো, এখন এটা ফ্যাক্টর হিসেবে আসছে। এখানে দেখো ভ্যালু, 24টা ভ্যালু আছে, তার মধ্যে 23টা আলাদা, একটা ভ্যালু মনে হয় 2বার আছে, যার কারণে 23টা লেভেল দেখাচ্ছে। যে 23টা লেভেল, কারণ প্রতিটাই আলাদা আলাদা, যার কারণে আলাদা আলাদা লেভেল দেখাচ্ছে। আর ভায়াবল সিট, এটা নিউমেরিক্যাল 1 থেকে 24 আছে। এখন দেখো এখানে আমার ডাটা ঠিক আছে, কিন্তু এখানে যেটা ভুল হলো, অ্যাবর্টেড সিটটা আসলে ফ্যাক্টর না বা ক্যারেক্টার, এটা হলো নিউমেরিক্যাল। সুতরাং এটাকে আবার আমি কনভার্ট করতে হবে, আমার ফ্যাক্টর আছে, এটাকে আমি কনভার্ট করবো, দিস ইজ নট ফ্যাক্টর, এটাকে আসলে নন নিউমেরিকে কনভার্ট করতে হবে। সুতরাং যেটা আমরা যে লাস্টে যেটা করছিলাম, এটাকে আসলে নিউমেরিক করলেই হওয়ার কথা। দেখি, নিউমেরিক, নিউমেরিক যদি রান করি, সম্ভবত অ্যাজ ডট নিউমেরিক, ওকে, অ্যাজ ডট নিউমেরিক, আসলে অ্যাজ নিউমেরিক, অ্যাজ ডট নিউমেরিক, এটা হলো কোড, হলো অ্যাজ নিউমেরিক। এখন যদি আমি রান করি, তাহলে এখন খেয়াল করে দেখো যে আপডেট সিট, এটা এখন নিউমেরিক ডাটা কনভার্ট হয়ে গেছে। সুতরাং আমি ফ্যাক্টরকে, আমাদের নিউমেরিক যদি ফ্যাক্টরে কনভার্ট হয়ে থাকে, সেটাকে আমরা নিউমেরিকে কনভার্ট করে নিয়ে আসতে পারবো। আবার যদি ধরো আমাদের নিউমেরিককে ফ্যাক্টরে কনভার্ট করতে গেলে, সেটাকে আমরা কনভার্ট করতে পারবো এই ডাটা। সুতরাং ডাটা প্রথমে দেখে নেওয়াটা হলো বুদ্ধিমানের কাজ, যে ডাটা, আমি যে ডাটা নিউ লজিক্যাল ডাটা ঠিক মতো আসছে কিনা, নিউমেরিক ঠিক মতো আসছে কিনা, বা ফ্যাক্টরের যে ডাটাগুলো ঠিক মতো আসছে কিনা। ওকে, এরপরে দেখো যে আমরা যেটা বলতেছি, যে ডাটা দেখার, যে যে কোনো ডাটা আগে চেক করা। ডাটা আমরা প্রথমেই, যেটা তোমাদের হয়তো সুপারভাইজার যারা থাকবে সবাই বলেই দেবে, যে প্রথম কাজই হলো ডাটার একটা ভিজুয়ালি চেক করা, ভিজিবিলিটি, ডাটাটা দেখতে কেমন, মানে ডাটার ভ্যালুগুলো ঠিক আছে কিনা, এই ডাটা মানে ইন্ডিভিজুয়াল ভ্যালুগুলা, এটা দেখার জন্য আমি এখানে তোমাদের মানে একটা কোড এখানে লিখছি। এই কোডটা আসলে, যে আমরা এটা যদিও সবসময় আমি বলি এক্সেলে করে নিয়ে আসা ভালো, কিন্তু যদি শেখার জন্য, যে শেখা, তা আমাদের এইটাতে আমরা একটা নতুন একটা কলাম অ্যাড করব, এই ডাটার সাথে নতুন একটা কলাম। সেই কলামটার নাম দেবো আমরা সিরিয়াল, 1 থেকে 24 পর্যন্ত একটা ডাটা, জাস্ট সিরিয়াল গুলো add করার জন্য 1 থেকে 24। তো এইটি একটা অ্যাড করব কিভাবে, একটা কলাম। দেখো এই পেপার ডাটা সেট, কোন ডাটা সেটে অ্যাড হবে, সেই পেপার আমাদের ডাটা সেটের নাম। এর সাথে আমরা $সাইন দিয়ে, মানে একটা নতুন ভেরিয়েবল যে হবে, সেই ভেরিয়েবলের নাম দিছি আমরা সিরিয়াল নাম্বার, SL_no।
যদিও নোতে আসলে নো বোঝায়, তারপরে এটা আমরা সিরিয়াল নাম্বার, এটাকে আমরা দিচ্ছি পেস্ট। পেস্ট 1 থেকে 24, 1 থেকে 24 পেস্ট করে দেবে। এই পেস্ট হলো একটা কোড, ঠিক আছে। আর এই পাশেটা হলো আমার এই নামটা আমাদের দেওয়া আছে সিরিয়াল নাম্বার। ওকে, এটা যদি আমি রান করি তখন দেখো আসলে কি হবে। এখন দেখো যে ডান পাশে একটা নতুন একটা ভেরিয়েবল অ্যাড হয়েছে, সিরিয়াল নাম্বার 1 থেকে 24। তো সুতরাং এইরকম যদি আমরা ভেরিয়েবল অ্যাডও করা যায় এক্সেল, মানে আরে অনেক কাজই করা যায়, কিন্তু এই কাজগুলো আমি বরাবরই বলি যে এক্সেলে আমরা ইজিলি করতে পারি, এক্সেল থেকে করাই ভালো, ভুল হওয়ার সম্ভাবনাও কম থাকে, কারণ আর করতে গেলে তোমাকে কোড ইউজ করতে হবে, এই করতে হবে। এখন আমরা আসলে এই ডাটাটাকে আমরা একটু পেস্ট করব, গ্রাফ বানাবো। গ্রাফ মানে গ্রাফ বানিয়ে একটু দেখবো যে আসলে এই ডাটাগুলো দেখতে কেমন। তো এই খুব সিম্পল এই ডাটা আসলে গ্রাফ, কিন্তু আর এই সুন্দর সুন্দর গ্রাফ বানানো যায়। আমাদের উদ্দেশ্য গ্রাফ বানানো না, কিভাবে গ্রাফ বানাইতে হয় সেটাও আমি শেখাবো না। জাস্ট একটা বেসিক এই কোডটা, এই মানে গ্রাফ তোমরা ইজিলি তোমরা মানে এক্সেলে করতে পারবা। যদি আমি দেখাই যে এই গ্রাফ যেটা আমরা এখন বানাবো, এই যে এই ডাটা, তুমি যদি ইনসার্টে দাও, তোমরা যারা এক্সেলে ভালো জানো তারা খুব ইজিলি এটা করতে পারবা। এই যে এই গ্রাফ, যে ডাটাগুলো আসলে দেখতে কেমন, এই সবগুলো ডাটা প্লেস করা শুধু একটা স্কেলার প্লট, ঠিক আছে। তো এইটাই আমরা আসলে এখন এই যে কোডটা এখানে যে প্লট, এটা একটা কোড প্লট। অ্যাবর্টেড সিড কিসের গ্রাফ করবে? অ্যাবর্টেড সিড, এটা থাকবে হলো কিসের, একটা অ্যাক্সিসের, আর একটা ভ্যালু হলো যে সিরিয়াল নাম্বার, কার এগেনস্টে সিরিয়াল নাম্বার। ডাটাগুলো 1 থেকে 24 আমরা নতুন ডাটাটা করলাম, বানাইলাম, যে এই সিরিয়াল নাম্বার, এই সিরিয়ালি সে পেস্ট করবে 1 থেকে 24, সেটাই বলা হচ্ছে অ্যাবর্টেড সিড। আর এই সাইনটাকে কি বলে, টিল্ডা নাকি, তোমরা দেখবে যে এসকেপের নিচে অনেক সময় এসকেপেও থাকে এই সাইনটা, এটা দিয়ে অর্থাৎ এটার এগেইনস্টে অ্যাবর্টেড সিড প্লট করবে। আমাদের জানি যে গ্রাফ করতে গেলে এক্স এবং ওয়াই অ্যাক্সিস লাগে, এখানে এক্স হলো সিরিয়াল নাম্বার, ওয়াই হলো অ্যাবর্টেড সিড। এবং এটা কোথায় পাবে ডাটা, এখানে এইটুকু হলো ডাটা প্লট করার জন্য কোড আর কি। এরপরে কোথা থেকে ডাটা পাবে, এই ভ্যালুগুলো পাবে ডাটা ইকুয়াল টু পেপার, আমাদের যে ডাটা সেট সেটা। আমি তোমাদের এই কোডটা আসলে আরেকবার লিখে দেখাই, তোমরা মনে করবো যে এই যখন প্লট, এই যে আসছে অটোমেটিক্যালি। এরপরে দেখো যে অ্যাবর্টেড, এই যে অ্যাবর্টেড সিট চলে আসছে। এরপরে যে সাইনটা সম্ভবত না, আমাকে নিজেও খুঁজতে হচ্ছে যে সাইনটা কেমনে আসবে। এটা আসলে তোমাদের একবার হয়ে গেলে তখন এই যে আসছে। তারপরে হলো সিরিয়াল আন্ডারস্কোর, এই যে আসছে সিরিয়াল নো। এখন দেখো যে এই যে ডাটা ইকুয়াল টু পি পি পি, এই যে চলে আসছে। এটাকে যদি আমি রান করি, দেখো এই গ্রাফটা একজাক্টলি যে গ্রাফগুলো আমাদের ওখানে যে গ্রাফ, সেই গ্রাফটা এখানে, যে আমরা যদি এটাকে একটু জুম করি তাহলে এই যে ভ্যালুগুলা দেখা যাবে, যে সিরিয়াল নাম্বার 1 থেকে 20 এইদিকে, এবং এই ভ্যালুগুলো এখানে, ঠিক আছে। সুতরাং এটা হলো একটা। এখন আমরা আসলে এই গ্রাফটা মানে ইজিলি গ্রাফ করা যায়, আমরা যদি এই যে এখন একটু জাস্ট পরের যে কোডটা আছে একটু কালারফুল করা, আসলে যে আমরা ইরিগেশনের যে ডাটাগুলা বা এই যে ডাটাগুলা অ্যাবর্টেড সিট, এইটুকু দেখো এটা হলো গ্রাফ একেবারেই সেম। এরপরে আমরা একটু কালার অ্যাড করার জন্য রেড এবং ব্লু কালার দেওয়া হচ্ছে। ইরিগেশন আমরা জানি ইরিগেশন দুটো ফ্যাক্টর আছে, একটা ইরিগেশন ডাটা, একটা নন ইরিগেটেড ডাটা। তো আমরা যে ইরিগেটেড গুলো একটু দেখতে চাই আলাদা করে, নন ইরিগেশন একটু আলাদা করে দেখতে চাই, তখন এটা দুটাকে আলাদা কালার দিয়ে, একটা লাল কালার একটা হলো ব্লু কালার। এই জন্য এখানে কলাম, এটা আসলে আমি ডিটেলস যাইতে চাচ্ছি না, কারণ একটা গ্রাফ ইটসেলফ একটা অনেক কাজ। এখন দেখে যে প্রথমের ভ্যালুগুলো মনে আছে কিনা, প্রথম 12টা হলো ইরিগেটেড, পরের 12টা হলো নন ইরিগেটেড। দেখো যে প্রথম 12টা লাল হয়েছে, পরের 12টা ব্লু কালার হয়েছে। এগুলো সাইজ বড় করা যায়, কালার চেঞ্জ করা যায়, হোয়াটসঅ্যাপে অনেক ফাংশন আছে। গ্রাফ ইটসেলফ ইজ এ হিউজ টাস্ক, আর এই সুন্দর সুন্দর গ্রাফ করা যায়, কিন্তু এটা অনেক, এটা আসলে আমরা এক্সেল ইজিলি করতে পারি। আমরা যেমন এটা ইরিগেশনে দিলাম, এখন আমরা যদি ট্রিটমেন্ট চিন্তা করি, যে আমাদের ট্রিটমেন্ট আছে 4টা এবং ইরিগেশন দুটো কম্বিনেশন। যে ইরিগেশনে এখানে এখানে এই যে আমাদের এটাকে বলে কি মার্কার, এগুলো চেঞ্জ করার জন্য এখানে একটা কোড আছে, আমি তোমাদের যদি কোডটা দিয়ে দেবো তোমরা ওখানে দেখতে পারবা। যেখানে কালার দেবে রেড এবং ব্লু, ব্ল্যাক, চকলেট, কিসের ভিত্তিতে, এই যে ট্রিটমেন্টের ভিত্তিতে। কার ভিত্তিতে? ট্রিটমেন্টের ভিত্তিতে কালার দেবে 4টা কালার, এবং আর হলো ইরিগেশনের উপর ভিত্তি করে এই মার্কার গুলো চেঞ্জ হবে 1 এবং 16। এটা যদি তোমরা খেয়াল করে দেখো, এগুলা মানে তোমাদের যেহেতু আসছি পিসিএইচ আর, এগুলো আসলে যে মানে আমাদের মার্কার যে কেমন হবে ডাটা ভ্যালু গুলা। 0 মানে এইটা, এখান থেকে তো 25 মানে এইটা, এইগুলা নাম্বার করা আছে। এই আমাদের যেমন আমি 1 দিছি আর 16 দিছি, কেন দেখো 1 হলো ওপেন সার্কেল আর 16 হলো ক্লোজ সার্কেল।
একটা ওপেন একটা ক্লোজ, এই জন্য 1 এবং 16 চুজ করা হয়েছে এখানে, জাস্ট তোমাদের দেখানোর জন্য যে 1 এবং 16 ইরিগেশনের উপর ভিত্তি করে একটা হবে 1 আর একটা হলো 16, অর্থাৎ যেটা ইরিগেটেড সেটা ওপেন সার্কেল, 16টা হবে ক্লোজ সার্কেল। এটা যদি আমি রান করি, এখন দেখো এই যে গ্রাফটা, এই পরের 12টা হলো ক্লোজ সার্কেল, কারণ এটা হলো 16 নম্বর যেটা নন ইরিগেটেড, আর বাকি 12টা হলো ওপেন সার্কেল, এটা হলো ইরিগেশনের ভিত্তি করে। আর কালার গুলো হচ্ছে আলাদা আলাদা। আমাদের 4টে ট্রিটমেন্ট, এই যে এটা হলো একটা ট্রিটমেন্টের, এই 3টা একটা ট্রিটমেন্টের, এই লাল এটা একটা, এটা একটা ট্রিটমেন্টের, আর একটা একটা, এই যে এই 3টা হলো আলাদা ট্রিটমেন্ট, এই 4টা কালার আলাদা আলাদা। এটা আসলে গ্রাফ করা যায় অনেক কিছুই, এটা যে কোনো না। এরপরে যেটা আসলে আমরা যেটা অ্যানালাইসিস করতে চাই, সেখানে আসলে আমাদের মূল কাজ যে আমরা এটাকে অ্যানালাইসিস করতে গেলে আমরা কিভাবে অ্যানালাইসিস কি করবো, এটা আমরা সিম্পল যে অ্যানোভা করবো। আমাদের উদ্দেশ্য হলো কি যে ইরিগেশন এবং নন ইরিগেশনের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। এটা হলো যে অ্যাবর্টেড সিড ইরিগেশন দিলে বাড়ে কিনা কমে। আবার যে এর আরেকটা উদ্দেশ্য হলো যে যে ডিফারেন্ট ফার্টিলাইজার ইউজ করা হয়েছে আমাদের, কম্বিনেশন কন্ট্রোল ফার্টিলাইজার, কেমিক্যাল ফার্টিলাইজার বেসিক্যালি, এবং ওয়েল ডিকম্পোজ কাউডাং, এই 4টা ফার্টিলাইজারের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। আর একটা উদ্দেশ্য হলো এই দুইটার মধ্যে ইন্টারাকশন, অর্থাৎ ইরিগেশন দিলে ফার্টিলাইজার ইফেক্ট চেঞ্জ হয় কিনা নন ইরিগেশনের তুলনায়, এইটা দেখার জন্য। এবং ইন্টারাকশনটা কি বোঝায়, এটার জন্য আসলে তোমাদের সাফিসিয়েন্ট নলেজ লাগবে, তুমি যে এক্সপেরিমেন্ট করতেছো তার উপরে। যে ইন্টারাকশন মানে হলো দুইটা ট্রিটমেন্টের উপর, ইরিগেশনের উপরে মানে আমাদের এখানে ক্ষেত্রে যদি বলা যায় ইরিগেশনের উপরে এই যে ট্রিটমেন্ট নামে যেটাকে আমরা রাখছি ফার্টিলাইজার, এটার ইফেক্ট ডিপেন্ড করে কিনা। যে ইরিগেশন দিলে ফার্টিলাইজার ইফেক্ট একরকম হবে, ইরিগেশন না দিলে ফার্টিলাইজার ইফেক্ট আরেক রকম হবে। এটাকে বলা হচ্ছে ইন্টারাকশন, যে দুইটা মিলে একসাথে কোনো কিছু বাড়াইতেও পারে কমাইতেও পারে। ঠিক আছে, এটাকে বলা হয় ইন্টারাকশন। এই ইন্টারাকশন কোনো ইফেক্ট আছে কিনা, এটা হলো আমাদের দেখার উদ্দেশ্য। তা আমরা এটা দেখবো সিম্পলি অ্যানোভা, যে অ্যানোভা করলে এটা বোঝা যাবে কি রকম সেটা। অ্যানোভা করার আগে আসলে যে তোমরা যদি স্ট্যাটিস্টিক্স সবাই মনে হয় পড়ছো কিন্তু হয়তো বা ভুলে গেছো, যে অ্যানোভার 3টা অ্যাজাম্পশন আছে, এই শর্ত যদি পূরণ না করে সেই ডাটা দিয়ে আসলে অ্যানোভা অ্যানালাইসিস করা যায় না। সেই সত্যগুলো কি, প্রথমটা হলো ইন্ডিপেন্ডেন্স অফ অবজারভেশন, যে প্রত্যেকটা ডাটা আলাদা আলাদা ভাবে নেওয়া, এক ডাটা আরেক ডাটার উপর ডিপেন্ড করে না। যে আমি যে র্যান্ডমলি নেওয়া হচ্ছে যে অবজারভেশন, যে একটা প্ল্যান্ট থেকে ডাটা নিছি আর একটা প্লট থেকে ডাটা নিছি, এই প্লটের ডাটা এই প্লটের ডাটা কেমন ইফেক্ট করে, প্রত্যেকটা ডাটাই ইন্ডিপেন্ডেন্ট। আমাদের যে অবজারভেশন গুলো প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্ট, এটা আরেকটার সাথে রিলেটেড না, কোরিলেটেড না, অনেক সময় থাকে। এদিকেও আমি যাচ্ছি না, যেটা পিওর স্ট্যাটিস্টিক্যাল এই ডাট জিনিসগুলো, এত সময়ও হয়তো বা হবে না আজকে। আর একটা হলো নর্মাল ডিস্ট্রিবিউশন, তোমরা হয়তো বা শুনে রাখছো যে ডাটা নর্মালি ডিস্ট্রিবিউটেড অর নট। এটা ডাটা নর্মালি ডিস্ট্রিবিউশন অথবা রেসিডুয়ালস, রেসিডুয়ালসেরও আমরা অনেক সময় চেক করা হয় যে রেসিডুয়ালস কাকে বলে। এই অ্যানোভা বলো বা রিগ্রেশন বলো, সবকিছু একটা মডেল। এই মডেলটা আসলে আমাদের যে অবজারভেশন গুলো আমরা পাই এটাকে প্রিডিক্ট করে। যে আমি যে ভেরিয়েবল গুলো পাইছি, এটা হলো ধরো কথার কথা, এই যে R1 এর ক্ষেত্রে ইরিগেটেড এবং কম্বিনেশন, এই দুটোর কম্বিনেশন আমাদের অ্যাবর্টেড সেটার ভ্যালু হলো 9। ঠিক আছে, এই 9 এটা আমরা যখন অ্যানালাইসিস করব, করার পরে সে একটা প্রিডিকশন দেবে যেটার জন্য ভ্যালু হয়তো বা বললো 10 বা 11। এই 11-র সাথে 9-এর যে পার্থক্য, এটাকে বলা হয় রেসিডুয়ালস। প্রতিটার জন্য সে আলাদা আলাদা করে একটা প্রিডিকশন বানায় অটোমেটিক্যালি। আমরা যখন অ্যানোভা অ্যানালাইসিস করবো, প্রত্যেকটা একটা মডেল রান হয়, সেই মডেলের মধ্যে এটা প্রত্যেকটার জন্য যে 24টাই ভেরিয়েবল সে প্রিডিক্ট করে। কোথাও হয়তো কথা এটা 14 আছে, হয়তো সে প্রিডিক্ট করছে 12। তাহলে এখানে রেসিডুয়ালস যে ডিফারেন্স থাকলো 2, এটা রেসিডুয়ালস, এটাকে বলা হয় রেসিডুয়ালস। ঠিক আছে, এই রেসিডুয়ালস এর যদি চেক করা হয়, সেটাও যদি নর্মাল ডিস্ট্রিবিউটেড হয়, দিস ইজ ফাইন। আর একটা হলো ইকুয়ালিটি অফ ভেরিয়েন্স, হোমোজেনিটি, অর্থাৎ যে আমাদের ভেরিয়েবিলিটি যেটা যে ডাটার মধ্যে, এটা হলো হোমোজেনাস। এগুলো চেক করা যায়, তা আমরা সব কিছু না, আমরা শুধুমাত্র যে ডাটা নর্মাল ডিস্ট্রিবিউটেড কিনা এটা আসলে একটু চেক করে দেখবো। ঠিক আছে, অ্যানোভার অ্যাজাম্পশন সবসময় মানা যায় না। এর মূল কারণ হলো যে অবজারভেশন করার জন্য বা অ্যাজাম্পশনের জন্য মূল শর্ত হলো যে ন্যূনতম অবজারভেশন হওয়া লাগবে 30টা, অর্থাৎ 30টার কমে ডাটা হলে সেই নর্মালিটি টেস্ট তুমি করতেই পারবা না, ইন্ডিপেন্ডেন্ট মানে এটা আসলে এই ডাটা এই অ্যানালাইসিস তখন ভ্যালিড না। যে নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ন্যূনতম 30টা ডাটা পয়েন্ট লাগে। তা আমার এক্সপেরিমেন্টের ডাটাই হলো 24টা, এর মধ্যে আবার বিভিন্ন ট্রিটমেন্ট আছে আছে, সুতরাং এখানে আমি নর্মালিটি পাবো, এটা আসলে কখনো সম্ভব না। তারপরে আমরা ডাটাগুলো আসলে চেক করে দেখবো, টেস্ট করে দেখবো, অনেক ক্ষেত্রেই পাওয়া যায়, কিন্তু না পাওয়া গেলেও এটা অনেক সময় আমরা ওমিট করি। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আসলে যে এই যখন গ্রাফ বানানো হয় যে আমাদের এই তখন আসলে দেখা যায় কোনো ডাটা হুট করে অনেক বেশি কিনা কোনো ভ্যালু, ধরো অনেক সবগুলোর ভ্যালু এখানে, একটা ডাটা হুট করে দেখা গেলো অনেক বেশি।
বা অনেকটা একটার ভ্যালু অনেক কম কিনা, এইরকম এটাকে বলা হয় আউটলায়ার। এই ভ্যালুগুলো তখন ক্রস চেক করতে হয় যে ডাটাটা ঠিক আছে কিনা। সবগুলা ভ্যালু, ধরো যেখানে 5 থেকে 15-র মধ্যে বা 20-এর মধ্যে একটা ভ্যালু হুট করে 50 হয়ে গেল, এটা কেন 50 হলো, বা একটা ভ্যালু 0, কেন এটা 0 হলো, এই ডাটাগুলো তোমাদের ক্রস চেক করা উচিত। এই স্ক্যাটার প্লট করলে তখন এটা বোঝা যায় যে ডাটাগুলো আসলে এই এই পাশে ভ্যালুগুলা সমানভাবে ডিস্ট্রিবিউটেড কিনা, বা একটা প্যাটার্ন আছে কিনা, কেউ সবগুলো একদিকে কিনা, একটা দুই একটা আলাদা কিনা, এই আউটলায়ারটা চেক করা উচিত। এই জন্য এই গ্রাফটা করলে তখন ইজিলি বোঝা যায়। ঠিক আছে। তো তাহলে এটার জন্য আমাদের এই যে নর্মালিটি চেক করার জন্য আসলে যে নর্মালিটি চেক আপনার আছে, এটা একটা টেস্ট আছে, সেটাকে বলা হলো শাপিরো টেস্ট। শাপিরো টেস্ট, এই টেস্ট করলে ডাটা সেটে তখন বোঝা যায় যে এটা ডাটা নর্মাল ডিস্ট্রিবিউটেড কিনা। টেস্টটা হলো, নামই হলো শাপিরো টেস্ট। শাপিরো SAPI, আরো দেখো চলে আসছে শাপিরো টেস্ট। এরপরে যদি আমি যেটা কার ডাটা চেক করতে চাই, পিপি, এই যে এই ডাটা সেটে কোন ভেরিয়েবলটা, আমার তো ডাটা শুধু নিউমেরিক্যাল ডাটা আছে, দুটা ভায়াবল সিট এবং অ্যাবর্টেড সিট। তাই আমি প্রথমে যদি অ্যাবর্টেড সিট দিই, এই যে অ্যাবর্টেড সিট, এখন যদি আমি রান করি, দেখো নিচে একটা চলে আসছে। আমার এইখানে এই কোডটা আসলে লেখাই আছে, যার কারণে এটা আমি আবার ডিলিট করে দিতে পারি। দেখো এইখানে, দেখো এখানে আসছে শাপির উইল নর্মালিটি টেস্ট ডাটা পেপার, এই ডাটা সেটের অ্যাবর্টেড সিট এই ভেরিয়েবলটা, এবং এখানে ডাব্লিউ ভ্যালু, এটা টি ভ্যালু ইকুয়াল টু 0.3416। তাহলে আসলে কি মিন করে, আমাদের ডাটা কি নর্মালি ডিস্ট্রিবিউটেড অর নট? লাকিলি আর আনলাকিলি বলো, আমাদের ডাটা নর্মালি ডিস্ট্রিবিউটেড। এখানে যেটা টেস্ট করে সেটা হলো যে ডাটা ইজ, মানে দুইটা যদি আমরা হাইপোথিসিস, তোমরা হয়তো সবাই পরিচিত, যে আমাদের হাইপোথিসিস হলো যে ডাটা নর্মালি ডিস্ট্রিবিউটেড। এটা হলো কি নাল হাইপোথিসিস। আর অল্টারনেট হাইপোথিসিস হলো কি ডাটা নর্মালি ডিস্ট্রিবিউটেড না। এই টেস্টটা আমরা করছি বেসিক্যালি। তাহলে এই রেজাল্ট আসছে, ডাব্লিউ হলো শাপির উইলকি টেস্টের ভ্যালু, ডাব্লিউ ইকুয়াল টু 0.95 এটা। এরপরে যেটা আমাদের জন্য জরুরি হলো পি ভ্যালু। আমরা জানি যে পির মান আমরা যেটা ধরে নেই 0.05 এর নিচে হলে তখন এটাকে বলা হয় সিগনিফিকেন্ট ভেরিয়েশন, এবং তখন আমরা নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট করতে পারি না। এটা মাইন্ড মনে রাখো ভালো করে। 0.05 এর কম হলে তখন এটাকে বলা হয় সিগনিফিকেন্ট ইফেক্ট, এবং তখন আমরা নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট করতে পারি না। এটা তখন রিজেক্ট করতে হয়, যে ডাটা নর্মালি ডিস্ট্রিবিউটেড, এটা তখন রিজেক্টেড। যেহেতু আমাদের ভ্যালু আসছে 0.34, যেটা 0.05 এর চেয়ে অনেক বেশি, সুতরাং আমাদের এই টেস্টটা আমরা নাল হাইপোথিসিস রিজেক্ট করতে পারবো না, এটা অ্যাকসেপ্ট করে নিতে পারবো যে ডাটা নর্মালি ডিস্ট্রিবিউটেড। ওকে, যে আমাদের ডাটাগুলো নর্মালি ডিস্ট্রিবিউটেড, সুতরাং আমাদের প্রথম যে অ্যাজাম্পশন যেটা নর্মালি হইতে হবে, নর্মালি সেটা আমাদের ভ্যালিড। ঠিক আছে। এর কথার কথা যেটা নর্মালি ডিস্ট্রিবিউটেড আসলো না, ধরো কথা 0.05, মানে 0.04, এরকম কিছু, তখন আসলে আমরা কি করব? আমরা কি বাদ দিয়ে দেবো যে না এই ডাটা হবে না? তখন অনেক ক্ষেত্রে আসলে ডাটা ট্রান্সফর্ম করা, তোমরা নাম শুনছো কিনা যে ডাটা ট্রান্সফর্ম করে নেওয়া হয় অনেক সময়, যে আমাদের লগ ট্রান্সফার বা স্কোয়ার করে নেওয়া হয়, মানে অনেক ধরনের ট্রান্সফরমেশন আছে আসলে। এই ট্রান্সফরমেশন নিয়েও অ্যানালাইসিস করা যায়, যে ডাটা ট্রান্সফর্ম করে নেওয়া হয়েছে, যেহেতু নর্মালিটি সত্য মিট আপ করে না, আমরা ডাটা নর্মালিটি করার জন্য ডাটা আমরা স্কোয়ার রুট করে নিচ্ছি, অথবা লগ ট্রান্সফর্ম করে নিচ্ছি, অথবা স্কোয়ার করে নিচ্ছি। তখন যেখানে ট্রান্সফর্ম করার পরে যদি নর্মালিটি চেক মেন করে, তখন আমরা একটা ট্রান্সফরমেশন নিয়ে নিতে পারি। ঠিক আছে। কিন্তু ইটস পরে, তাহলে আমরা এরকম ভায়াবল অ্যাবোর্টেড সিটের ক্ষেত্রে দেখলাম, আমাদের এখন ভায়াবল সিট আরেকটা যেটা আছে প্যারামিটার, ওটা যদি করে দেখি রান, তখন তো এটার ক্ষেত্রে 0.35 ইটসেলফ, এটাও নর্মালি ডিস্ট্রিবিউটেড আমাদের ডাটা। এবং এই ডাটাটা কিন্তু আমার রিয়েল ডাটা, যদিও এখানে একটু উলট পালট করে দেওয়া আছে, এটা আমাদের অবজারভেশন থেকে নেওয়া, সুতরাং এটা মোটামুটি যতবার মিক্স করছি কিনা মনে নেই, কিন্তু ডাটাগুলো আমাদের এক্সপেরিমেন্ট থেকে নেওয়া। তো সেক্ষেত্রে যদি লাকি আনাপ হও, তাহলে তোমার এই ভ্যালু এরকমই আসবে, 0.05 এর নিচে না আসলে কোনো সমস্যা নেই, তুমি তখন এটা নর্মালি ডিস্ট্রিবিউটেড ধরে নিতে পারো। যদি ধরার কথার কথা যে আমার ডাটা নর্মাল ডিস্ট্রিবিউটেড আসলো না, তখন আমি কি করবো? এটা আরো বিভিন্নভাবে ডাটা ক্রস চেক করা যায় আসলে, সেই ব্যাপারগুলো আমি এখানে দেখাচ্ছি। যখন পরে যেটা আমরা দেখবো যে ডাটার একটা গ্রাফ বানাবো, এটা বলা হচ্ছে ডট চার্ট। এই কোডটা যদি তোমরা এখানে খেয়াল করে দেখো, এটা হলো ডট চার্ট, এটা হলো একটা কোড, ডট চার্ট, ডট একটা চার্ট বানাবে, ডট চার্ট। এরপরে আবার বলা হচ্ছে সর্ট পেপার অ্যাবাউট সিট। এই সর্ট মানে ডাটাগুলো সর্ট করবে কিভাবে? এটা হলো ডাটা ছোট থেকে বড়তে সাজাবে, একবারে ছোট থেকে বড়তে সাজাবে। এবং কোন ডাটাটাকে সাজাবে? পেপার অ্যাবোর্টেড সিট, অ্যাবোর্টেড সিটটাকে এইটুকু আলাদা একটা কোড, এই যে এটা। সুতরাং একটা একটা ফাংশনের মধ্যে আরেকটা ফাংশন ঢুকিয়ে দেওয়া হয়েছে, ডট চার্ট। এর মাঝখানে আমরা ডাটাটাকে আবার সর্টিং করে নিচ্ছি, কি ছোট থেকে বড়তে সাজায় একটা গ্রাফ দেবে। এটা যদি আমি রান করি, তাহলে দেখো এই একটা গ্রাফ চলে আসছে। এই গ্রাফটা আসলে আসলে আমাদের কি দেখা উচিত এখানে, যে দেখো গ্রাফটা মোরলেস লিনিয়ার, অর্থাৎ ডাটা ছোট থেকে বড়তে সাজানো হয়েছে, এবং একটা প্যাটার্ন আছে, লিনিয়ার প্যাটার্ন। যদি এরকম কোনো প্যাটার্ন পাওয়া যায়, সেক্ষেত্রে ইস ডাটা ওকে।
যে এই ডাটা নর্মাল ডিস্ট্রিবিউটেড, কোনো ঝামেলা নেই। যদি যেমন হচ্ছে প্যাটার্ন থাকতো এখানে এখানে মানে উল্টা পাল্টা, তখন এটা নিয়ে একটু টেনশন যে ডাটা একটা নর্মাল ডিস্ট্রিবিউটেড না। এখন তো ছোট থেকে বড় সাজালে একটা মোটামুটি একটা প্যাটার্ন দেখা যাচ্ছে, ঠিক আছে ওকে। তো এইখানে এখানেও আমাদের সাপোর্ট করে যে ডাটা আসলে নর্মাল ডিস্ট্রিবিউটেড। এবং তোমাদের মনে আছে কিনা আমি বলছিলাম যে এখানে যখন আমরা ফ্যাক্টরে কনভার্ট করছিলাম যে 23টা ভ্যালু আছে, একটা ভ্যালু ডাবল আছে, এখানে খেয়াল করে তো এখানে দুটো পয়েন্ট উপর নিচে, এই দুটো ভ্যালু আসলে সেম, যার কারণে 23টা পয়েন্ট আসছে এখানে। মানে যদি আমরা এই দুটাকে সেম ধরি তাহলে 23টা পয়েন্ট আছে, ওখানে ফ্যাক্টর দেখাচ্ছিল তখন 23টা। তাহলে এটা হলো আমাদের খুব সিম্পল, যে এটা যদি করে আমরা দেখতে চাই। এটাও যদি আমাদের যদি মনে হয় যে এখানে আমরা দেখলাম, তারপরে যে আমরা হিস্টোগ্রাম, যে আমরা আসলে তোমরা এটা যদি দেখো পরের গ্রাফটা হিস্টোগ্রাম, এই ডাটাটারই আমরা হিস্টোগ্রাম বানাবো। দেখো এই যে হিস্টোগ্রাম, যদি হিস্টোগ্রাম আসলে হওয়া উচিত যে এটা বেল শেপ বলা হচ্ছে, যে বেল শেপ হওয়া উচিত। এটা বেল শেপ না, মাঝখানে বেশি থাকবে, দুই পাশে কম থাকবে। কিন্তু তারপরেও এটা এই হিস্টোগ্রাম তৈরি করে যদি বেল শেপ দেখা যায়, তখন যদি নর্মালি টেস্টে সাবির টেস্টে যদি আমাদের মানে সিগনিফিকেন্ট আসে, তাও আমরা ডাটা নিয়ে আগাইতে পারবো। ইভেন সাবগ্রাফ টেস্টের মানে সিগনিফিকেন্ট ভেরিয়েশন আসছে, কিন্তু ডট চার্ট করে তোমার মনে হলো না ডাটা ঠিক আছে, মোটামুটি লিনিয়ার প্যাটার্ন আছে, তখন এটা নর্মাল ডিস্ট্রিবিউটেড। ঠিক আছে। এরপরে দেখো আরো ইভেন টেস্ট করার জন্য যে বক্স প্লট নামে একটা আছে, এটা অনেক সময় এখন গ্রাফে দিয়ে দেওয়া হয়, বক্স প্লট এইরকম একটা প্লট বানায়। সেই প্লটটাই দেখো যে নর্মালি এই রেখার বাইরে যদি, এই যে এর বাইরে যদি কোনো ডাটা পয়েন্ট থাকে সেটাকে আউটলায়ার হিসেবে চিন্তা করা হয়। যেহেতু এর বাইরে কোনো ডাটা পয়েন্ট নাই, সেই হিসাবে এই ডাটাও আমাদের সাপোর্ট করে, যেটা নর্মালি ডিস্ট্রিবিউটেড। ঠিক আছে, এরকম যদি কোনো ডাটা পয়েন্ট এই লাইনের বাইরে না থাকে, তাহলে এটা সমস্যা নাই হিসেবে ধরে নেওয়া হয়। এই জানি মারা গেল। হুম। এখানে দেখো ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ নামে একটা বলা হচ্ছে এই গ্রাফের ক্ষেত্রে, যে Q3 - Q1 এবং আউটলায়ার্স গুলো কিভাবে ক্যালকুলেট করে, এই যে এই রেঞ্জটাকে বলা হয় যে যে এইটাকে এখানে এই যে IQR। ঠিক আছে। তাহলে আসলে বক্স প্লটে তোমরা যদি একটু পড়াশোনা করো তখন এটা আরো বুঝবা, আমি ডিটেলসে যাচ্ছি না। ইভেন এই টেস্টগুলো করার পরেও আমরা ডাটাগুলোকে আরো নর্মালিটি টেস্টের আরো উপায় আছে, সেটাও দেখি যে আমরা যে কিউ কিউ নর্ম, এটা একটা প্লট করবে নর্মালিটি প্লট। নর্মালিটি প্লট, যে আমাদের এই ডাটা একটা নর্মালিটি প্লট বানাবে, কিরকম হবে সেই প্লটটা। পেপার, এই ডাটাটা আমরা তো এতক্ষণ বুঝে যাওয়ার কথা, যেটা আমাদের ডাটা ভেরিয়েবলটা পেপারের অ্যাবোর্টেড সিট, এই ভেরিয়েবলটা নিয়ে আমরা কাজ করতেছি। এটা কিউ কিউ নর্ম একটা নর্মালিটি প্লট বানাবে এই ডাটা দিয়ে। দেখো এই প্লটটা যদি আমাদের নর্মাল ডাটা আছে, এই ডাটাতে নর্মালিটি প্লট বানালে এই প্লটটা এইরকম দেখতে হবে। জুম, এই যে নর্মালিটি এইরকম একটা প্লট আসছে, যেখানে দেখো যে মোরাললেস একটা লিনিয়ার, এখানে যদি একটা ব্যয় আছে, তাহলে যদি আমরা একটা লাইন যোগ করে দিই, কিউ কিউ লাইন, নর্মালিটি লাইন যদি হলো রান দিয়ে দিই, তাহলে দেখো এখানে একটা লাইন আসছে। যদি ডাটা এক্স্যাক্টলি নর্মালি ডিস্ট্রিবিউটেড, তাহলে এই লাইনটা ফলো করতো, একবারে এই ডাটার সাথে সবগুলো মিলে থাকতো। কিন্তু আমাদের ডাটা যদি আর বাইরে, কিন্তু এটা আসলে খুব মানে ডেভিয়েশন যে খুব বেশি হাই তা না। ঠিক আছে। সো তাই এইভাবে আমরা ডাটা নর্মালিটি আছে কিনা টেস্ট করতে পারি, যদি লাইনগুলো মোটামুটি একটা প্যাটার্নের মধ্যে থাকে। একটু এদিক সেদিক থাকলে যে খুব বেশি মানে সমস্যা হয় তা না, অর্থাৎ এই লাইনের কাছাকাছি থাকলে ইটস ওকে। ইভেন এর বাইরেও আমরা আরো টেস্ট করতে পারি, সেক্ষেত্রে আমাদের নতুন একটা প্যাকেজ লাগে, সেই প্যাকেজের নাম হলো কার। এটা অটোমেটিক্যালি ইনস্টল থাকার কথা, তারপর যদি না থাকে এটা ইনস্টল করে নিতে হবে। আমরা জানি যে কিভাবে প্যাকেজ ইনস্টল করতে হয়। এই যে এখানে প্যাকেজে ক্লিক করে ইনস্টল প্যাকেজে যে মানে ইনস্টল করলে কার, যেটা আমাদের এখানে ইনস্টল করা আছে, সুতরাং এটাকে আমরা কল করবো শুধু লাইব্রেরি কার, এই কোড রান করলে এটা অটোমেটিক্যালি যে এটা ওপেন হয়েছে। এখন এটা একটা ফাংশন আছে কিউ কিউ প্লট, এখানে একটু খেয়াল করো, পিটা বড় হাতে, এটা একটা কোডের কিউ কিউ প্লট। আমরা যে পেপার অ্যাবাউট সিট দেই, এই কোডটা রান করলে তখন একটা গ্রাফ চলে আসে। এই গ্রাফটা আসলে 95% কনফিডেন্স ইন্টারভাল, যদি এই শেডের মধ্যে সব ডাটা পয়েন্ট থাকে, দেন ইউ আর কনফিডেন্ট যে এই ডাটা নর্মালি ডিস্ট্রিবিউটেড, কোনো সমস্যা না, 95% কনফিডেন্স ইন্টারভাল সহ। সুতরাং এই বিভিন্ন ওয়ে, আমি এখানে অনেকগুলো উপায় দেখালাম, এই বিভিন্ন উপায়ে আমরা ডাটা সেট চেক করতে পারি ডাটা আসলে নর্মালি ডিস্ট্রিবিউটেড কি না। ঠিক আছে। এবং এটা ডাটা চেক করার জন্য, যে অ্যানোভা করার জন্য, এটা হলো একটা অ্যাজাম্পশন, যে বিশেষ করে আমরা সবসময় যেটা করি যে নর্মালি ডিস্ট্রিবিউটেড কিনা নর্মালিটি চেক করাটা একটা মানে করে নেওয়া উচিত। এটা হলো আমার সাজেশন আর কি। আর বাকি যে দুটো হোমোজেনিটি অফ ভেরিয়েন্স এবং ইন্ডিপেন্ডেন্স অবজারভেশন, এই দুটো আসলে অনেকটা ডিপেন্ড করে আমাদের এক্সপেরিমেন্টাল সেটআপের সাথে। আর ভেরিয়েন্সটাও চেক করা যায়, ওটা আলাদা লেয়ার টেস্ট আছে, লেভিট টেস্ট, তো ওটা আসলে দরকার নেই। আমাদের নর্মালিটি হলে আমরা মোটামুটি খুশি যে ঠিক আছে আমরা ডাটাকে, তো আমরা ধরে নিলাম যে আমাদের ডাটা নর্মালি ডিস্ট্রিবিউটেড এবং আমরা হ্যাপি যে ডাটাটা আমরা অ্যানালাইসিস করা যাবে। ঠিক আছে। তাহলে এখন আমরা অ্যানোভা একেবারে রিয়েল যেটা অ্যানালাইসিস সেটা শুরু করতে আসছে।
এবং আমরা ধরে নিচ্ছি যে একটা অ্যানোভা অ্যানালাইসিস করতে গেলে দেখো যে আমরা একটা অ্যানোভা মডেল রান করব, সেই অ্যানোভাটা কিরকম হবে আমরা এখানে কোডটা লেখা আছে যদিও নিচে, আমি একটা লিখতেছি। আমরা ধরো অ্যানোভা যেহেতু এভি নাম দিলাম, যদিও আমার কোডটা এখানে লেখাই আছে, তারপর আমি লিখতেছি এই যে আমরা দিলাম এভি নামে সেভ থাকবে। এবং এই অ্যানোভার জন্য খুব সিম্পল ফাংশন এ ও ভি, এটি হলো অ্যানোভার ফাংশন। এবং এটাকে যদি আমি ব্র্যাকেট দিই, এরপরে আমরা দেখো অ্যানোভা আমরা কার অ্যানোভা করবো, অ্যাবর্টেড সিডের অ্যানোভা করব। কার এগেনস্টে আমরা কার কার ইফেক্ট দেখতে চাই, তাহলে আমরা কার অ্যাবর্টেড সিড এটার উপরে আমরা কার ইফেক্ট দেখব, তার উপর ডিপেন্ড করবে যে অ্যাবর্টেড সিডে কার কার ইফেক্ট দেখতে চাই। আমরা দেখতে চাই ইরিগেশন, এবং এই স্পেলিং কিন্তু ঠিক করা লাগবে, দুইটা টাইপ করলে আসে। আমি দেখো আমি এখানে স্টার সাইন দিচ্ছি, এটাই মানে কি এটা আমি একটু পরে আসতেছি। ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট ডাটা ইকুয়াল টু পেপার, পেপার, এই হলো আমার মডেল। এটাকে এখন যদি এই যে ইরিগেশনের পরে যে আমি স্টার দিলাম ট্রিটমেন্ট, এটা ধরে নিচ্ছি যে তাদের মধ্যে ইন্টারাকশন আছে, তাদের মধ্যে ইন্টারাকশন আছে। এবং এইটার মানে হলো যদি আমি এটাকে এটা আমি রান করি আগে, তারপর এটা রান করলে দেখো কিছুই হয়নি। এইখানে এইখানে একটা অ্যাড হয়েছে এভি, এভি। এটা আসলে এই যে নিচের যেটা এই কোডটা আসলে একই জিনিস, তোমাদের খেয়াল করে দেখো এইটা এবং এইটা হলো একই জিনিস, কোনো কিছু পার্থক্য নেই, শুধু এভি এখানে আর এখানে এম। তা আমি যেহেতু এই কোডটা জাস্ট তোমাদের জন্য লেখা, এটা আমি ডিলিট করে দিচ্ছি আসলে। তাহলে এম এক্ষেত্রে এই কোডটা থাকলো, আমি এখন যদি রান করি তাহলে এখন এই যে এবি থাকলো এমও থাকলো, ঠিক আছে। এম আর এবি কিন্তু সেম জিনিস। আর এটার মানে আসলে কি, যে এখানে যে আমি ইন্টারাকশন দিয়ে মানে স্টার দিছি, এই স্টারের মানে হলো এইটা, সরি এটা ইন্টারাক্ট আসলে এখানে নাই এখনো। এটা হলো ইকুয়েশন কোলন ট্রিটমেন্ট, এটা যদি যাবো এই ডাটা কিন্তু পেপার এখানে আছে। এই স্টার দেওয়া মানে হলো তাদের ইন্ডিভিজুয়াল ইফেক্ট, ইরিগেশন ইটসেলফ আলাদা করে, ট্রিটমেন্ট আলাদা করে, এবং তাদের মধ্যে ইন্টারাকশন, এই কোলন দিয়ে ইন্টারাকশন। এখন এটা আসলে কিভাবে, এই যে আমি সামারি করি তাহলে আমার টেবিলটা পাবো। সামারি এটা একটা ফাংশন, আমি তোমার জন্য লিখবো আবার সামারি, সামারি এম, কার আমি সামারি চাই, এম যে মডেলটা আমি রান করছি তার। এটা রান করলে দেখবা যে এখানে নিচে চলে আসছে, আমরা যেটাকে জানি হলো অ্যানোভা টেবিল হিসাবে। দেখো আমাদের কি কি আছে, যে ইরিগেশন, ট্রিটমেন্ট, ইরিগেশন ট্রিটমেন্টের ইন্টারাকশন এবং রেসিডুয়ালস, রেসিডুয়ালস মানে হলো ইরর। এখন এরপরে হলো ডিগ্রি অফ ফ্রিডম, সাম অফ স্কোয়ার, মিন সাম অফ স্কোয়ার, এফ ভ্যালু এবং টি ভ্যালু। এখানে তোমরা খেয়াল করে দেখো যে ডিগ্রি অফ ফ্রিডম ইরিগেশনের জন্য 1, কেন 1 আমরা জানি ডিগ্রি অফ ফ্রিডম হলো n মাইনাস 1, ইরিগেশনের ফ্যাক্টর করা ছিল দুইটা, একটা ইরিগেটেড একটা নন ইরিগেটেড, তাহলে n হলো 2, n মাইনাস 1 ইকুয়াল টু 1, এই জন্য ডিগ্রি অফ ফ্রিডম 1। ট্রিটমেন্ট আমাদের ছিল চারটা, 3 মাইনাস 4 মাইনাস 1 ইকুয়াল টু 3, এবং ইরিগেশন এবং ট্রিটমেন্টের কম্বিনেশন, এখানেও যেহেতু মানে এই দুটো গুণ করলেই পাওয়া যাবে, 3 গুণন 1 3। আর রেসিডিউয়ালস হলো এটা আসলে 16। এটা কিভাবে আসছে, আমাদের যদি টোটাল চিন্তা করো আমাদের 24টা ডাটা পয়েন্ট, ঠিক আছে, 24টা ডাটা পয়েন্ট থেকে আমাদের মানে বাদ দিলে মানে 24 - 1 হলো কত হয়, 23, ঠিক আছে। তাহলে আমাদের ডিগ্রিজ অফ ফ্রিডম সব মিলায় হবে 23। দেখো 16 আর 6 22 আর 1 23, এই সবগুলো যোগ করলে হবে 16 যোগ 3 যোগ 3 যোগ 1 হলো 23 হবে। তো এইটা বাদ দিলে যা থাকবে ওই ইরোড থেকে, সেটা হলো রেসিডুয়ালস মধ্যে আসে বসবে। খুব সহজ হিসাব, যে 3 - 1 ইকুয়াল টু 24 - 1 ইকুয়াল টু 23। তাহলে এখানে আমাদের কাছে 3 3 6 এর 1 7, তাহলে থাকে 16 এর সাথে 23, ঠিক আছে। তো শুধু এখানে 16। তো এই সাম অফ স্কোয়ার মিন অফ স্কোয়ার কিভাবে আসে এগুলো আমি ব্যাখ্যা করতে যাচ্ছি না। আমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট হলো এফ ভ্যালু, এফ স্ট্যাটিস্টিক্স, আর এটা হলো পি ভ্যালু। আমাদের সবসময় পি ভ্যালুটা আমরা দেখি আসলে। তো এখন এখানে যেটা আমাদের মিন করতেছে, দেখো ইরিগেশনের কোনো ইফেক্ট, সিগনিফিকেন্ট ইফেক্ট নাই, যে ইরিগেশন দিলেও বা না দিলে অ্যাবর্সিটির পরিমাণে কম বেশি হয় না। আমাদের ইফেক্ট অফ ইরিগেশন ইজ জিরো, নন সিগনিফিকেন্ট ইফেক্ট। আর ট্রিটমেন্টের যে ইফেক্ট আমরা ডিফারেন্ট ফার্টিলাইজার যে দিচ্ছি তার আবার সিগনিফিকেন্ট ইফেক্ট, দেখো কত, 1.29 ই টু দি পাওয়ার মাইনাস 0.5, অর্থাৎ ই টু দি পাওয়ার 5, ই টু দি পাওয়ার 5 আসলে। তার মানে হলো যে একের আগে 4টা শূন্য আছে, তাহলে এটা লেস দেন 0.001, এটা হাইলি সিগনিফিকেন্ট। অর্থাৎ ট্রিটমেন্ট যেটা আছে এটা বেসিক্যালি ফার্টিলাইজার, যে ফার্টিলাইজার দিলে অ্যাবর্টিসিটির পরিমাণ কম বেশি হয়।
ঠিক আছে। এবং পরেরটা হলো, দেখো বলা হচ্ছে তাদের মধ্যে ইন্টারাকশন ইফেক্ট, যে ইরিগেশনের উপরে ফার্টিলাইজার ইফেক্ট ডিপেন্ড করে কিনা। এটার ভ্যালু হলো 0.0557। এইখানে দেখো 0.5 এর একটু বেশি, 0.55, 0.05 এর একটু বেশি, এখানে একটা ডট দেওয়া আছে। এই ডট মানে হলো, এটা হলো 1% লেভেল, না 10% লেভেল অফ সিগনিফিকেন্ট। আমরা যখন 0.05 মানে 5% লেভেল অফ সিগনিফিকেন্ট, 0.001 মানে হলো 0.01 মানে হলো 1% লেভেল অফ সিগনিফিকেন্ট, আর এটা হলো ধরা হচ্ছে 10% লেভেল অফ সিগনিফিকেন্ট। ঠিক আছে। তো 10 এটা হলো কাইন্ড অফ যে নিয়ারলি সিগনিফিকেন্ট। ঠিক আছে। মানে এক্ষেত্রে এটাও ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে ধরা হয়। এবং 0.055 মানে হলো 0.05 হলেই বা 0.049 হলেই ওটা সিগনিফিকেন্ট ইফেক্ট চলে আসতো। তো এটা সিগনিফিকেন্টের কাছাকাছি, অর্থাৎ সামহাও ইরিগেশন এবং ট্রিটমেন্টের ইফেক্ট আছে, কিন্তু এটা স্টিল নন সিগনিফিকেন্ট। এটা নিচে লেওয়া সিগনিফিকেন্ট কোডস। এটা হলো 0.001, 0.01, এবং এই যে 0.1 হলো এই যে ডট হলো 0.1। ওকে। তাহলে এটা হলো আমাদের এই এম এম যেটা, তার জন্য আমরা আসলে এটা দেখলাম যে অ্যানোভা টেবিল। এখন আমরা পরের যে কোডটা দেখো, এম অন নাম দিয়েছি আমরা এম অন, এবং এই কোডটা লেখা হয়েছে ইরিগেশন প্লাস ট্রিটমেন্ট প্লাস ইরিগেশন, এটা কোলন ট্রিটমেন্ট এবং ডাটা ইকুয়াল টু পেপার সেন্ড। এই কোডটা যদি আমি রান করি তখন এখানে যোগ হবে এম অন। এবং আমি যদি সামারি এখন এম অন করি, দে আর বেসিক্যালি একচাকলি সেম। তোমরা যদি ক্রস চেক করতে চাও যে কোনো একটা ভ্যালু নিয়ে, যেমন 38.15, এখানে 38.15, অর্থাৎ আমি তোমাদের এই কোডটা রান করার উদ্দেশ্য হলো কি, যে আমি এত বড় লেখা না লিখে সিম্পলি এই যে প্লাস প্লাস না দিয়ে মাঝখানে যে স্টার দিয়ে দিতাম, তাহলে এই পুরো লেখাটা থেকে আমি শর্টকাটে লেখা আর কি, যে ইন্টারাকশন সহ এই পুরো লেখাটা শুধুমাত্র ইরিগেশন স্টার ট্রিটমেন্ট দিলেই হয়ে যাচ্ছে। যেন এটা লেখার ক্ষেত্রেও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আসলে। ঠিক আছে। এখন এখানে দেখো যে আমরা, তাহলে আমরা অ্যানোভা টেবিল আমরা পাইলাম, এবং অ্যানোভা টেবিলে মিন করে কি, যে ইরিগেশনের ইফেক্ট নাই কিন্তু ট্রিটমেন্টের ইফেক্ট আছে, এবং ইরিগেশন এবং ট্রিটমেন্টের নিয়ারলি সিগনিফিকেন্ট, আমি এটা সিগনিফিকেন্ট বলবো না, নিয়ারলি সিগনিফিকেন্ট একটা ইফেক্ট আছে। এবং আমরা তোমাদের এখানে দেখো পরে যে সাইপিরো টেস্ট বলা হচ্ছে রেসিডুয়ালস, আমরা আগে যে ডাটা নর্মালিটি টেস্ট করছিলাম যে ডাটা নর্মালি ডিস্ট্রিবিউটেড কিনা, এখন আমরা রেসিডুয়ালস এর টেস্ট আমরা কিভাবে করবো। রেসিডুয়ালস হয় মডেলের, দেখো যে মডেল, তখন আমরা এই যে মডেলের নাম কি ছিল এম, তাহলে সাইপিরো টেস্ট রেসিডুয়ালস, এই যে রেসিডুয়ালস কার রেসিডুয়ালস এম, এই কোড রান করলে আগের মতো এই যে ভ্যালু আসবে, দেখো এইটারও ভ্যালু লেস দেন মোর দেন 0.05, সুতরাং রেসিডুয়ালস আমাদের নর্মাল ডিস্ট্রিবিউটেড। এবং আমরা আগে যে টেস্ট গুলো করছি নর্মালিটির, রেসিডুয়ালস নিয়ে এক্স্যাক্টলি সেম সেম টেস্ট করতে পারবো, কোনো সমস্যা নেই। যেমন এখানে হিস্টোগ্রাম বলা হচ্ছে, যে হিস্টোগ্রাম করলে দেখো যে হিস্টোগ্রাম চলে আসছে, যে রেসিডুয়ালস হিস্টোগ্রাম দেখতে এরকম হবে। ওকে। তো সুতরাং এই মানে ডাটা দিয়েও নর্মালিটি চেক করা যায়, অথবা তুমি আলাদা অ্যানালাইসিস করে রেসিডুয়ালস মানে নর্মালিটি চেক করতে পারবা। ঠিক আছে। তাহলে আমরা যেটা দেখলাম যে অ্যাবর্টেড সিডের ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্টের ইফেক্ট আছে, কিন্তু ইরিগেশনের কোনো ইফেক্ট নাই, এবং তাদের মধ্যে একটা নিয়ারলি সিগনিফিকেন্ট ইন্টারাকশন ইফেক্ট আছে। ওকে। এখন এই সামারি এমন তো আমরা আগেই করে ফেলছি। এখন আমরা পরের যে ডাটাটা, যে ভায়াবল সিটের জন্য আমরা আরেকটা অ্যানোভা টেবিল বানাইলাম, সেটার নাম দিচ্ছি M2। কোড একই, এওবি, এখানে শুধু চেঞ্জ হচ্ছে কোথায়, যে ভায়াবল সিট, আর বাদ বাকি তুমি এখান থেকে যদি কপি করে নিয়ে আসো একই জিনিস ভায়াবল সিট। এবং এখানে ইন্টারাক্ট যদি আমাদের এখানে নাই আসলে এখনো, আমরা এখানে স্টার দিয়ে করি। ইন্টারাক্ট কেন আমি লিখছি তোমাদের পরে এসে বুঝাইতেছি আমি। ঠিক আছে। এখন ইরিগেশন ট্রিটমেন্ট রান করলে এবং সামারি যদি এমটি করি, তখন আমরা এখানেও অ্যানোভা টেবিল পাবো, এক্স্যাক্টলি সেম অ্যানোভা টেবিল, ডিগ্রিজ অফ ফ্রিডম যেহেতু সেম। এখানে যদি আমরা খুব সামারি বলি যে এই যে পি ভ্যালু দেখলে যে ইরিগেশনে কোনো ইফেক্ট নাই, ট্রিটমেন্টে সিগনিফিকেন্ট ইফেক্ট আছে, এবং ইরিগেশন এবং ট্রিটমেন্টের কোনো ইফেক্ট নাই, শুধুমাত্র ট্রিটমেন্টের ইফেক্ট আছে। এখন আমাদের এখানে এই যে মডেল করতে গেলে, যে আমরা আসলে সিআরডি ডিজাইন নাকি আরসিবিডি ডিজাইন, এগুলো কিন্তু আমরা কোনো আলাপই করিনি, তাহলে কিভাবে আসলে এখানে আমরা চিন্তা করবো এখানে এই জিনিসটা আসলে কেন আমাদের নিয়ে আসতে হবে, কেন নিয়ে আসতে হবে না, তখন আসলে এই বিষয়গুলো আসলে এখানে আসে। এখন এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, যে আমরা যদি মনে করি যে আমরা রেপ্লিকেশন, অনেক সময় আমার যে ডাটা নেওয়া এটা আসলে ব্লক করা ছিল না সিআরডি, যার কারণে এখানে করা হয়নি। যে আমরা যখন ব্লকিং করি যে আরসিবিডি বা আরবিডি ডিজাইনে, যে রেপ্লিকেশন আলাদা আলাদা করি, যখন আমরা জানি যে এক্সপেরিমেন্ট প্লট বা এক্সপেরিমেন্টের এটা হোমোজেনাস না, তখন আমাদের ব্লকিং করতে হয়। তখন আমরা ধরেই নেই যে আসলে রেপ্লিকেশনের ইফেক্ট, যে রেপ্লিকেশন 1 থেকে রেপ্লিকেশন 2 আলাদা হবে। ব্লকিং করার নিয়মই হলো যে উইদিন দ্য ব্লক শুড বি হোমোজেনাস, এবং বিটুইন দ্য ব্লক ডিফারেন্সটা যতটা সম্ভব ম্যাক্সিমাম হবে। আমরা যদি এখানে, তাহলে আমরা যে এখন অ্যানালাইসিসটা করলাম, এটা কি সিআরডি নাকি আরসিবিডি,
এই একটা কোশ্চেন আসতে পারে। এখানে আসলে অ্যানালাইসিসটা হচ্ছে সিআরডি। যদি তুমি বলো যেটা আরসিবিডি কেমনে করবো, তখন আসলে তোমাকে রেপ্লিকেশন অ্যাড করে দিতে হবে, যে তুমি রেপ্লিকেশন ইফেক্ট দেখতে চাও। ধরো রেপ্লিকেশন, সম্ভবত কোডটা রান হবে না, দেখি হয় কিনা। হয়েছে। এবং যদি তুমি এখানে করো, দেখো এই রেপ্লিকেশন এখন অ্যাড হয়ে আসছে, রেপ্লিকেশন ইফেক্ট। এবং এখানে আসলে রেপ্লিকেশন সিগনিফিকেন্ট ইফেক্ট আছে, দেখো 0.02। এখন এটা আরসিবিডি তে চলে গেছে, যে রেপ্লিকেশন ইফেক্ট যদি তুমি মডেলে ঢুকাও তাহলে এটা আরসিবিডি, আর যদি মডেলে না ঢুকাও তাহলে সিআরডি। এখন রেপ্লিকেশন তুমি ঢুকাবো কি ঢুকাবে না, ইট ডিপেন্ড। তুমি যদি আরসিবিডি তে করো তখন রেপ্লিকেশন ঢুকাইতে হবে। এবং কেন ঢুকাইতে হবে, যে তুমি জানোই যে রেপ্লিকেশনের মধ্যে পার্থক্য আছে বা থাকার সম্ভাবনা আছে বলে তুমি রেপ্লিকেশন গুলো ব্লকিং করছো। ব্লকিং করছি আমরা কেন, কারণ আমরা জানি যে এখানে হোমোজাইনা মানে এক্সপেরিমেন্টাল ফিল্ডটা আমার হোমোজেনাস না, যার কারণে আমি ব্লক করে নিয়েছি, ভাগ ভাগ করে নিয়েছি। যেগুলো আল্লাহ আল্লাহ, যেখানে আলাদা সেখানে একরকম করছে, যেখানে হয়তো নিউট্রিয়েন্ট বেশি সেখানে একটা ব্লক করছে, যেখানে নিউট্রিয়েন্ট কম সেখানে একটা ব্লক করছে। তো এইভাবে ব্লকিং করছে, আমি জানি এখানে পার্থক্য আছে। এবং এটা যদি পার্থক্য ইফেক্ট যদি পজিটিভ আসে, ইট ডাজন্ট ম্যাটার, ইউ শুড ইগনোর ইট, বা এটা কোনো কনসিডার করার দরকার নেই। কারণ আমরা এখানে এটাতে অ্যাড করলে যেটা হয়, তোমার মডেলের ইফিসিয়েন্সি, অ্যানালাইসিস ইফিসিয়েন্সি বাড়ায় দেবে, প্রিডিক্টেবিলিটি বাড়ায় দেবে। যে তুমি রেপ্লিকেশনের কারণে যেটুকু ইরর বা যেটুকু ভুল, সেটাকে তুমি আন্ডার কনসিডারেশনে নিছো, বুঝতে পারছো? এবং তোমাদের একটু খেয়াল করে দেখো, যেখানে সিগনিফিকেন্ট লেভেল দেখো, যে আমাদের ট্রিটমেন্টের ইফেক্ট বা সবগুলোর ইফেক্ট দেখো যে একটু চেঞ্জ হয়ে গেছে। এই যে এখনকার যদি ভ্যালুগুলা, যদি শুধু পি ভ্যালু ছিল 8.9, এখানে খেয়াল করে দেখা ছিল 9.1, তাহলে একটু কমে আসছে। এখানে 0.006 ছিল আমাদের ট্রিটমেন্টের ইফেক্ট, দেখো এখানে 0.0013, অর্থাৎ হাইলি সিগনিফিকেন্ট চলে আসছে ট্রিটমেন্টের ইফেক্ট এখন, যেহেতু আমাদের রেপ্লিকেশন ইফেক্ট আমরা আলাদা করে ফেলছি। ঠিক আছে, এটার জন্য যেটুকু মানে ভুল বা ইরর ছিল সেটা সে আলাদা করে নিচ্ছে, নেওয়ার পরে অ্যানালাইসিস করছে। তো সুতরাং তুমি যদি আরসিবিডি করছো না সিআরডি করছো, এটার জন্য আসলে দরকার হলো তোমার যে মডেলের মধ্যে ঢুকাইতে হবে, যে তুমি রেপ্লিকেশন যদি ঢুকাও বা ব্লকিং যদি ঢুকাও তাহলে এটা আরসিবিডি, আর যদি না ঢুকাও তাহলে এটা সিআরডি। ঠিক আছে, যেহেতু আমাদের এটা ফিল্ড অবজারভেশন, আমাদের মোটামুটি সিআরডি ছিল, যার কারণে ইরিগেশন ট্রিটমেন্ট অ্যাজ ইট ইজ আমাদের এটা। তাহলে আরসিবিডি বা সিআরডি ডিজাইন নিয়ে তোমাদের যদি মানে থাকে, সেটা এখানে এখানে খুব সিম্পল থাকলো। এখন আমরা যদি মনে করি যে আমাদের দেখো যে আমরা আরো একটু একটু অ্যাডভান্স লেভেলে, যে আমরা এখানে ডাটার মধ্যে দেখলাম যে আমাদের ডাটা আছে এবং ট্রিটমেন্টের ইফেক্ট দেখলাম, যে ইরিগেশনের, এবং ধরে নিলাম যে আমার ইরিগেশন নন ইরিগেশনের মধ্যে একটা সিগনিফিকেন্ট ইফেক্ট আছে। তাহলে আমি শুধু দেখতে চাই যে ইরিগেটেড এর মধ্যেও ট্রিটমেন্টের ইফেক্ট কেমন, এবং নন ইরিগেশনের মধ্যে ট্রিটমেন্টের ইফেক্ট কেমন। এটা ধরো আমার একটা কন্ডিশন, যে আমি চাইছি যে ইরিগেশন ডাটার মধ্যে শুধু আমি অ্যানালাইসিস করবো, এবং নন ইরিগেশনের ডাটার মধ্যে আমি অ্যানালাইসিস করবো। তোমার যদি ডাটাটা যদি তোমরা বুঝে থাকো ঠিক মতো, তাহলে আমার 4টা ফার্টিলাইজার ট্রিটমেন্ট আছে এবং 3টা অ্যাপ্লিকেশন আছে, সুতরাং 3 4 12। এবং এটাকে আমার 2বার করা আছে, একটা ইরিগেশন একটা নন ইরিগেশন, সেজন্য 12 2 24। তাহলে ইরিগেশনের জন্য আমার 12টা ডাটা আছে, এবং নন ইরিগেশনের জন্য 12টা ডাটা আছে। তো সুতরাং আমি এখন চাচ্ছি কি, যে আমার ট্রিটমেন্টের ইফেক্ট ইরিগেশনের জন্য আলাদা করে দেখবো, যে ইরিগেটেডের জন্য কেমন, নন ইরিগেটেড জন্য কেমন। এটা আমি কেমনে করব? আমি কি ডাটা এখান থেকে আলাদা করে নতুন ডাটা সেট বানাবো? না, আমরা আসলে এখানে যে সাবসেট, আমরা যে আগের দিন বা আজকে একটু দেখলাম যে কিভাবে সাবসেট করা যায় ডাটা। দেখো এখানে তখন মডেলটা চেঞ্জ হয়ে গেছে, কি অ্যানোভা অ্যাবোর্টেড সিট কিসের ইফেক্ট দেখবো, ট্রিটমেন্টের ইফেক্ট। এখানে আর ইরিগেশন ইফেক্ট আমি দেখবো না, কারণ আমি তো ইরিগেশন ডাটা আলাদা করে ফেলবো, শুধু ইরিগেটেড অথবা নন ইরিগেটেড এখানে আমি দেখতে পারবো না, শুধু ট্রিটমেন্টের ইফেক্ট দেখবো অ্যাবোর্টেড সিটের উপর। কিন্তু সমস্যা হলো আমাকে ডাটা এখন আলাদা করতে হবে, কিভাবে করব সেটাই দেখো, যে ডাটা এইখানে হলো এই ফাংশনটা, ডাটা পেপার। এবং এইখানে দেখো থার্ড ব্র্যাকেট দিয়ে আমাদের যে শর্ত দিয়ে, যে ইরিগেশনের ডাটা শুধুমাত্র এখানে ডাবল মানে ইকুয়াল, মানে শুধুমাত্র ইরিগেটেড যারা থাকবে যে ডাটাগুলা, এই যে এখানে দেখো যে শুধুমাত্র ইরিগেটেড, এই যে একবারে এক্স্যাক্টলি লেখা, এটা আমি ইনভার্টেড কমার মধ্যে দেওয়া, ইরিগেটেড যারা, যে রোতে থাকবে ইরিগেটেড সেই ডাটাগুলো নেবে। এবং এই যে কমা, কমার পরে ফাঁকা রাখা মানে সবগুলো কলামের কোনো কিছু আমরা বাদ দিইনি, কলাম তো এখানে আমাদের অলরেডি অ্যাবোর্টেড শিট ধরাই আছে। যার কারণে এই ডাটার একটা সাব ডিভিশন, এটা যদি আমি এই ডাটাটা যদি আমি একটু এইটা যদি কোড শুধু রান করি, এই রান কোডটুকু দেখবা যে এই কোডটুকু কোড আমরা রান করতে পারবো আলাদা করে সিলেক্ট করে রান করলে। দেখো এখানে ডাটা, এইটুকু দেখো ডাটা ভাগ হয়ে গেছে, শুধুমাত্র ইরিগেশনের ডাটা। ঠিক আছে, এখানে শুধুমাত্র 12টা ডাটা আছে, এই দেখো 12টা ডাটা। ঠিক আছে, এই এই কাজটুকুই আমরা ডাটার মধ্যে থেকে এই অ্যানালাইসিসের সময় আমরা বলে দিচ্ছি শুধু ইরিগেটেড এই ডাটাগুলো অ্যানালাইসিস করো, সেটা এখানে ডাটা ভাগ করে দেওয়া হচ্ছে। যখন এই কোডটা রান করি, তখন দেখো যে তখন এই যে শুধুমাত্র, এবং এই যে সামারি M3 করি, তখন দেখো আমাদের এই যে অ্যানোভা টেবিল এখন চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, 8 3 11 12 থেকে মানে 11 ডিগ্রি অফ ফ্রিডম, 11 - 1 12 - 1 = 11।
ট্রিটমেন্টের 4 - 1 এগুলো 3। এখন দেখো এদিকে ইরিগেশনের ডাটার ক্ষেত্রে এটা হাইলি সিগনিফিকেন্ট ইফেক্ট আছে। এখন যদি আমি আলাদাভাবে চিন্তা করি যে নন ইরিগেটেড উপর আছে কিনা, তখন এই ইরিগেটেড জায়গায় আমরা নন ইরিগেটেড দিয়ে দিচ্ছি। এই যে পরের কোডটা যদি আমি রান করি, তাহলে দেখো যে সামারি F4, তখন দেখো এখানে আমাদের এই যে 0.02। এখন যদি আমি জাস্ট জাস্ট বোঝার জন্য দেখো আমাদের ডাটা আসলে কি মিন করে, এখানেও সিগনিফিকেন্ট ইফেক্ট এবং এখানেও সিগনিফিকেন্ট ইফেক্ট। যেহেতু আমাদের এখানে আমরা ইন্টারাকশন ইফেক্ট পাইনি আসলে, সুতরাং এটা আলাদা করার দরকার পড়ে না বেসিক্যালি। আমাদের পুরোটাই আমরা ডাটা মার্জ করে নেওয়া যায়, ইরিগেশন এবং নন ইরিগেশন ডাটা একসাথে অ্যানালাইসিস করা যায়। কিন্তু আমাদের জাস্ট দেখার জন্য দেখো, যখন আমরা ইরিগেশন দিছি, ইরিগেটেড যে ডাটা, তখন দেখো যে ফার্টিলাইজার ইফেক্টটা মোর সিগনিফিকেন্ট। জাস্ট তোমরা যদি ডাটা বুঝতে চাও যে ডাটা আসলে কেমন, এটা একটা ইফেক্ট বোঝা যায় কিনা, যখন ইরিগেশন দিছি তখন ফার্টিলাইজার ইফেক্টটা মোর সিগনিফিকেন্ট হয়েছে। অর্থাৎ ইরিগেশন থাকলে নিউট্রিয়েন্ট অ্যাভেলেবিলিটি বাড়ছে, গাছের গ্রোথ, সামহাউ ফার্টিলাইজার এফিসিয়েন্সি বাড়াইছে। কম্পেয়ার টু নন ইরিগেটেড, স্টিল সিগনিফিকেন্ট, বাট তার সিগনিফিকেন্ট লেভেলটা কম। অর্থাৎ ইরিগেশন একটা হাইলি সিগনিফিকেন্ট, বাট স্টিল দিস ইজ নট, মানে ইন্টারাকশনটা এই লেভেলে সিগনিফিকেন্ট আসে নাই। যাই হোক, আমি কোডটা মানে রান করার উদ্দেশ্য এটাই যে আমরা ডাটা সাবসেট করে নিয়ে, যে আমরা নতুন করে ডাটা বানাতে হবে না, এর মধ্যে একটা সাবসেট, একটা পোর্শন নিয়ে আমরা অ্যানালাইসিস করতে পারবো। ঠিক আছে, তো আমার এখানে অ্যাবোর্টেড সিটটা দেওয়া আছে, তোমরা যখন প্র্যাকটিস করবা তখন ভায়াবল সিটটা নিয়ে করতে পারো, বা আরো যদি তোমাদের নিজস্ব ডাটা নিয়েও প্র্যাকটিস করতে পারো। তাহলে আমাদের মূল যে কথাটা আসলো, যে আমরা দেখলাম ইফেক্ট, যে আমাদের ট্রিটমেন্টের ইফেক্ট আছে, ইরিগেশনের ইফেক্ট নাই, এবং ইন্টারাকশনের ইফেক্ট নট সিগনিফিকেন্ট। এখন আমাদের কাজ হলো যে তাহলে এই সিগনিফিকেন্ট মানে কি, তোমরা যদি জানো কিনা, যে সিগনিফিকেন্টের মানে হলো নাল হাইপোথিসিস, যেটা আমাদের ধরা হয় যে টেস্টের ক্ষেত্রে, যে যে কোনো একটার ইফেক্ট অ্যাটলিস্ট, একটার ইফেক্ট আলাদা। আমাদের 4টা ট্রিটমেন্ট আছে, তার মধ্যে অ্যাটলিস্ট একটা আলাদা হবে, এটা হলো নাল হাইপোথিসিস। আর ইরিগেশনের ক্ষেত্রে বলা হবে যে ইরিগেশন এবং নন ইরিগেশনের মধ্যে পার্থক্য থাকবে, এটা হলো নাল হাইপোথিসিস। তো যখন আমরা ট্রিটমেন্টের ইফেক্ট দেখলাম সিগনিফিকেন্ট, তার মানে হলো যে 4টা ট্রিটমেন্টের মধ্যে যে কোনো একটা অন্যদের জন্য আলাদা, যে কোনো একটা, সবগুলো যে আলাদা হবে তা না, যে কোনো একটা আলাদা হলে সিগনিফিকেন্ট ইফেক্ট আসবে। যখন আমরা সিগনিফিকেন্ট ইফেক্ট পাইছি, তখন আমরা ধরে নেব যে এই 4টা ট্রিটমেন্টের মধ্যে অ্যাটলিস্ট একটা আলাদা। তখন কোশ্চেন আসে যে কে আলাদা, তাকে আমি কিভাবে আলাদা করব, তাকে বের করব কিভাবে। এই বের করাটাই আসলে আসে মিন সেপারেশন, যেটাকে আমরা ডিএমআরটি বলা হয়, টাকি এইচডি টেস্ট, মিন সেপারেশন, যে আমরা লেটারিং যেটা করি আসে, এই লেটারিং করে এটা করার জন্য আমাদের পরবর্তী ধাপে যাইতে হবে। সুতরাং অ্যানোভা আমাদের বেসিক্যালি এখানে শেষ, যে অ্যানোভা কিভাবে করতে হবে, এই অ্যানোভা ফাংশন এইভাবে। এরপর আমাদের মিন সেপারেশন, এটাকে বলা হয় এলএসডি টেস্ট। ঠিক আছে, লিস্ট সিগনিফিকেন্ট ডিফারেন্স, এলএসডি। আবার কিন্তু এলএসডি আছে, ল্যাটিন স্কোয়ার ডিজাইনও আছে, সুতরাং লিস্ট সিগনিফিকেন্ট ডিফারেন্স। এটার জন্য আমাদের একটা প্যাকেজ লাগে, সেটাকে বলা হয় এগ্রিকোলে। এটাকে আমরা, অন্য অনেকগুলো আছে, আমি দেখি কয়টা মনে হয়, এখানে 3টা মনে হয় করে দেখানো আছে। এগ্রিকোলে প্যাকেজটা যদি আমরা থাকে, তাহলে এটাকে যদি আমাদের ইনস্টল করা না থাকে, তাহলে আমাদের এই প্যাকেজ থেকে ইনস্টল করে নিতে হবে। আর যদি ইনস্টল করা থাকে, এই লাইব্রেরি কোড দিয়ে রান করলে তখন অটোমেটিক্যালি এটা রান হবে, যেটা মানে ওপেন হয়েছে। হওয়ার পরে এখন দেখো যে আমরা এলএসডি টেস্ট করতে চাই। এখন এই যে M1টা হলো কি, এটা হলো মডেলের নাম, যে আমরা এই যে M1, M2, M3, M4 বিভিন্ন মডেল অ্যানালাইসিস করছি। এখন আমাদের মাথায় রাখতে হবে যে আমরা কোন অ্যানোভারটা মিন সেপারেশন করবো, সেটা মাথায় রাখতে হবে। এখানে দেখো যে আমার যে দেখো L1, এটা জাস্ট টেস্ট অন হিসেবে আমি এই নামটা আমরা যে কোনো কিছু দিতে পারি। আমি যদি এখানে মানে T1 দিয়ে রাখলাম, কথা কথা T1, আমি তোমাদের এটা মাথায় রাখবো, এটা যে কোনো কিছু আমরা কিন্তু দিতে পারি T1। এই দেখো LSD, এই যে টেস্ট, ঠিক আছে, এলএসডি টেস্ট। এখন প্রথম কথা হলো যে কার কোন, আমাদের প্রথম কাজ হলো আমরা মডেল M1 দেওয়া আছে, আমাদের মানে এমও আছে, এম দিয়ে রাখলাম, যে এম এর আমি কোড রান করবো, এম নামে যেহেতু আছে। এরপরে কিসের উপর ভিত্তি করে, আমরা ইরিগেশন নাকি ট্রিটমেন্টের ভিত্তিতে লেটারিং চাই। আমি যদি এখন ইরিগেশনের কথাই বলি, যে আমাদের এক্স্যাক্টলি সেম বানান লিখতে হবে যেভাবে আছে। যদি কম বেশি হয় একবার, এই যে ইরিগেশন এখানে যেভাবে আছে এই বানানটা, ইরিগেশন যেভাবে, এটা ভুল করা যাবে না। এরপরে কমা, এরপরে কত পার্সেন্ট লেভেলে সে আলাদা করবে। আমাদের ইন জেনারেল যেহেতু আমরা 0.05 একটা স্ট্যান্ডার্ড ধরা হয়, এটাই আমরা যদি রান করি, তাহলে দেখো যে রান করলে কিছুই হবে না, এখানে এখানে T1 যোগ হয়েছে, T1। এখন যদি আমি শুধুমাত্র T1 লিখে সার্চ মানে কোড রান করি T1, তখন দেখবা যে রান। এখন দেখো যদি আমি T1 নিয়ে যখন রান করলাম, তখন দেখো অনেকগুলো চলে আসছে, এই যে T1। এইটার মধ্যে কি আছে, স্ট্যাটিস্টিক্স, মিন স্ট্যান্ডার্ড ইরর 12 এত, ডিগ্রিজ অফ ফ্রিডম 16, মিন 11.70, সিবি এত, তোমরা সবাই যে সিবি ভ্যালু দাও, টি ভ্যালু এত, এলএসডি ভ্যালু এত, প্যারামিটার টেস্টেড পি অ্যাডজাস্টেড ফিশার এলএসডি টেস্ট
নন ইরিগেশন 0.05 টেস্টটা এখন আমাদের টেস্ট করছে যেটা, এটা আসলে লম্বা হইলে আরো লম্বা আসলে মানে এই ভ্যালুটা, এই নিচের যে ভ্যালুটা ডান পাশে আসার কথা আসলে। এই ইরিগেটেড নন ইরিগেটেড দুটোর মধ্যে পার্থক্য করে, যেহেতু আমরা ইরিগেশনের মধ্যে দেখছি, ইরিগেশন এবং নন ইরিগেশনের মধ্যে কম্পেয়ার করবে সে। এবং তোমাদের খেয়াল করে দেখো যে এই যে ইরিগেটেড মানে যখন ইরিগেটেড তখন তার মিন ভ্যালু হলো 10, যখন নন ইরিগেটেড তার মিন ভ্যালু হলো 12। এটা যদি আমরা যে টেবিল বানাইছিলাম আগে ওইভাবে যদি এক্সেলে টেবিল বানাই দেবো, এক্স্যাক্টলি এই জিনিসটাই পাবা। স্ট্যান্ডার্ড ইরর হলো 7.81, ইরিগেশনের জন্য, নন ইরিগেশনের জন্য 5.72। এরপরে স্ট্যান্ডার্ড ইরর অফ মিন হলো 1.10। স্ট্যান্ডার্ড ইরর আর এটা লোয়ার ক্রিটিক্যাল লিমিট, আপার ক্রিটিক্যাল লিমিট, এটা আসলে অত দরকার নেই। আমাদের যেটা আসে আসলে ফাইনালি যেটা আমরা দেখি যে এই যে লেটারিংটা, এখানে অনেকগুলো আছে স্ট্যাটিস্টিক্যালি। এই যে 12 এবং 10, এই যে মিন ভ্যালু 12 এবং 10, এবং দে আর নট সিগনিফিকেন্টলি ডিফারেন্স। তোমাদের যদি মনে থাকে যে আমাদের এম মানে একই ছিল, আমি যদি আবার তোমাদের জাস্ট কল করে দেখাই যে আমাদের এম যে মডেলটা ছিল সামারি এম, তোমরা খেয়াল করে দেখো ইরিগেশনে কোনো ইফেক্ট ছিল না। ইরিগেশনের ইফেক্ট ছিল না মানে কি, যে তার মধ্যে আসলে লেটারিং সেম লেটার হবে। যে এটা আসলে আমরা যেটা করলাম এটা আসলে ইউজলেস, কারণ যখন সিগনিফিকেন্ট ইফেক্ট নাই তার জন্য তোমার মিন সেপারেশন করা লাগবে না। দে আর নন সিগনিফিকেন্ট, লিখে রাখলে হবে নন সিগনিফিকেন্ট। দে আর বিয়ারিং সেম লেটার এ। ঠিক আছে। এখন আরেকটা হলো যে পরেরটা যেটা, দেখো আমি টি1 দিয়ে করলাম, এখানে আসলে লেখা আছে তোমাদের দেখানোর জন্য, এটা আমি এখন ডিলিট করে দিচ্ছি আসলে। এরপরে দেখো যে L2 LSD টেস্ট, আমরা এখন মডেল M1 এবং এম আসলে সেম, তোমাদের যদি মনে থাকে থাকে। এরপর আমরা ইরিগেশনের জন্য করলাম, এখন আমরা ট্রিটমেন্টের জন্য করব। এই ট্রিটমেন্টের জন্য করার পরে যদি আমি রান করি, দেখো কিছুই আসে না। এখন যদি L2 রান করি, এখন দেখো যে কন্ট্রোল ফার্টিলাইজার ডাব্লিউ কম্বিনেশন লেটার ইন্টেল দেখাচ্ছে, কিন্তু এর আগে কিন্তু অনেক কিছু আছে যে কিভাবে কি আসছে সবকিছু ব্যাখ্যা করার পরে এখানে দেখো কন্ট্রোলের অ্যাবর্টেড সিট হলো 20, ফার্টিলাইজার দিলে 12, ওয়েল ডিকম্পোজ কাউডাং দিলে 7.3, এবং কম্বিনেশন ফার্টিলাইজার এবং ওয়েল ডিকম্পোজ কাউডাং 6.33, এবং সবচেয়ে বেশি হলো এ, হলো হাইয়েস্ট এ, বি হলো তার চেয়ে কম, সি সি। এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু এই দুটোর মধ্যে সিগনিফিকেন্ট পার্থক্য, যাদের মধ্যে আলাদা আলাদা মতো। এই যে লেটারিং, এটা আমাদের যে তোমাদের যদি আমরা যে টেবিল বানাচ্ছিলাম মনে আছে কিনা প্রথম দিন, যে মিন সেপারেশনে, যে আমাদের মানে মিন গুলা স্ট্যান্ডার্ড এরর, সেই লেটারিংটা এখান থেকে বসাইতে হবে। সুতরাং আমাদের অ্যানোভা অ্যানালাইসিস করি আর যাই করি না কেন, আমাদের আলটিমেটলি উদ্দেশ্য থাকবে যে এই মিন মানে টেবিলটা যে আমরা বানাইছি সেই টেবিলে যায় এ বি সি ডি কোথায় বসবে, এই লেটারিংটা বসানো। দেখো এখানে খেয়াল করে দেখো যে আমাদের ট্রিটমেন্টে সিগনিফিকেন্ট ইফেক্ট ছিল, এবং এই ট্রিটমেন্ট গুলো আলাদা আলাদা করে দিছে এখানে, যে কোন কন্ট্রোল থাকলে তার অ্যাবর্টেড সিডের পরিমাণ বেশি, এটা সিগনিফিকেন্টলি বেশি, কার তুলনায় ফার্টিলাইজার ওয়েল ডিকম্পোজ কাউডাং, এবং এই যে কম যেটা লেখা তার তুলনায় বেশি। ঠিক আছে। এই লেটারিং করা হয় যে যেটা সেম লেটার থাকলে, যদি পরেরটা যদি এ বি থাকতো তাহলে কন্ট্রোল এবং ফার্টিলাইজারের মধ্যে কোনো সিগনিফিকেন্ট পার্থক্য থাকতো না। ঠিক আছে, এটা মাত্র তোমরা জানা থাকার কথা, যদিও আমার এখানে আসলে স্ট্যাটিস্টিক্স এখন এত বেশি বোঝানোর সুযোগ নাই। তাহলে আমরা এই জিনিসটা আমাদের হলো যে লেটারিং করার জন্য আমাদের মিন সেপারেশনটা আমাদের ইজিলি করে দিচ্ছে। এখন আমরা খেয়াল করে দেখো, আমরা করলাম যে ইরিগেশন ইফেক্ট দিলাম, ট্রিটমেন্ট ইফেক্ট দিলাম, এখন যদি আমি বলি যে ইন্টারাকশন ইফেক্ট দেখবো, তাহলে আসলে কিভাবে করবো? তাহলে কিভাবে করব? এখন ইরিগেশন ইফেক্ট বা ইন্টারাকশন ইফেক্টটা মানে কি সেটা আসলে, যে আমি যদি তোমাদের আগেও বললাম যে ফার্টিলাইজারের ইফেক্ট ইরিগেশনের উপর ডিপেন্ড করে কিনা, এটার মানে হলো ইন্টারাকশন। এখন যদি আমি ইন্টারাকশন ইফেক্টটা বের করতে চাই, যে ইন্টারাকশনের কম্বিনেশন, তোমরা যদি খেয়াল করে দেখো যে ইন্টারাকশনের কম্বিনেশন মানে ইরিগেটর ইরিগেটেড এবং কম মানে কম্বিনেশন, এবং ইরিগেটেড এবং কন্ট্রোল, এই দুটোর মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, এটাই হলো ইন্টারাকশন। যে ইরিগেটেড দিলে কম্বিনেশন মানে কম্বিনেশন যে ফার্টিলাইজার কম্বিনেশন কম্বাইন্ড ফার্টিলাইজার এবং ইরিগেটেড কন্ট্রোল ফার্টিলাইজারের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, অথবা এই নন ইরিগেটেড ওয়েল ডিকম্পোজ কাউডারের সঙ্গে ইরিগেটেড ওয়েল ডিকম্পোজের কোনো পার্থক্য আছে কিনা। যখন ইন্ডিভিজুয়ালি এটা চেক করা হবে যে পার্থক্য আছে কিনা, তখন আসলে এই ইফেক্টটা এখানে দেখাটাই হলো ইন্টারাকশন ইফেক্ট। এবং তোমরা যদি খেয়াল করে থাকো, আমাদের অ্যাপ্লিকেশন হলো তিনটার অ্যাপ্লিকেশন, এবং আমাদের n=3 যদি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে চিন্তা করি। এই কম্বিনেশনটা যদি আমরা কখন খুঁজে বার করি, ইরিগেশন এবং কম্বিনেশন, ইরিগেশন এবং কন্ট্রোল, ইরিগেশন এবং ফার্টিলাইজার, এটা যদি আমরা খুঁজে দেখি যে ইরিগেটেড ফার্টিলাইজার আছে 3 বার, ইরিগেটেড ফার্টিলাইজার 1 বার, ইরিগেটেড ফার্টিলাইজার 2 বার, এবং ইরিগেটেড ফার্টিলাইজার 3 বার। আর দেখো ইরিগেটেড ফার্টিলাইজার আর নাই। তেমনি ভাবে নন ইরিগেটেড ফার্টিলাইজার আছে 3 বার, নন ইরিগেটেড ফার্টিলাইজার
নন ইরিগেটেড ফার্টিলাইজার এবং নন ইরিগেটেড ফার্টিলাইজার 3 বার। এরকম ভাবে প্রত্যেকটাই সবগুলো কম্বিনেশন আসলে 3 বার করে আছে। তাহলে আমাদের আসলে যেটা আসবে যে এই যে কম্বিনেশন গুলো ইরিগেশনের সাথে, এইটা হলো ট্রুলি যে 3টা রেপ্লিকেশন, ইরিগেশনের জন্য 3টা রেপ্লিকেশন এবং নন, এইটার মধ্যে যে ইফেক্ট আছে কিনা, ইরিগেটেড ফার্টিলাইজার মানে ফার্টিলাইজার নন ইরিগেটেড ফার্টিলাইজারের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, এই চেকটা করাই হলো আসলে ইন্টারাকশন ইফেক্ট। তো এটা আসলে কিভাবে আমরা করতে পারি, এটা এই যে এলএসডি এগ্রিকলে করা যায়। এই যে ইন্টার যদি আমি নাম দিই যে ইন্টারাকশন ইফেক্ট আছে কিনা, তখন একটা কোড লিখতে হয়, বেশ জটিল লাগে আমার কাছে কোডটা আসলে। যে এখানে আরো আছে এই মিন, এই ভ্যালুগুলো কই থেকে আসছে যদি তোমাদের দেখাইতে চাই, আমি তোমাকে আরেকবার সামারি রান করতে হবে, এমন দিয়ে আমি দেখাই। এখানে খেয়াল করে দেখো উইথ, এটা একটা কোডের পেপার ডাটা সেট, এলএসডি ডট টেস্ট, অ্যাবর্টেড সিড, ইরিগেশন এবং ট্রিটমেন্ট, তাদের মাঝখানে ইন্টারাকশন দেখবো। ডিগ্রিস অফ ফ্রিডম, ইরো ডিগ্রিস অফ ফ্রিডম হলো 16, এই যে 16 হলো এটা। এবং মিন স্ট্যান্ডার্ড ইরোর 1759, 1759। এটা কি আমার ডাটা কি চেঞ্জ এখন? হুম, দেখি তো এটা কোড রান করলে হবে কিনা। এবং এটা আসছে 1759 আসলে কই থেকে আসলো আমি নিজেই ভুলে গেলাম। 1759 মেইন স্ট্যান্ডার্ড এরর, স্ট্যান্ডার্ড রেজিস্টার সাম, না সরি আসলে আমি নিজেই ভুলে গেছি এই ভিডিওটা কই থেকে আসছে, একটু দেখতে হবে। যদি আসলে দেখতেও চাও এটা আসলে এই যে এইখানে যদি তুমি হেল্পে যাও, হেল্প, এবং এখানে যদি যায় যে তুমি এলএসডি ডট টেস্ট, এইখানে ক্লিক করলে এইখানে আসলে এই যে একেবারে সবকিছু আসবে, যে এমএস হিরোর, এটার মানে কি, এটা হলো এখানে এমএস এর মিন স্কোয়ার হিরোর উপর এক্সপেরিমেন্টাল। তাহলে এটা পাচ্ছি না কেন আমি খুঁজে, এখান তো এখান থেকে আসার কথা। যাক আসলে এটা আমি নিজেও মানে ডেফিনেটলি কোথাও না কোথাও আছে, এই মতো আমার মনে করতেছে না, অনেকদিন আগেও করছি, যার কারণে আর এমন জিনিস যে তুমি বারবার করলে মনে থাকবে না। কিন্তু আমি আসলে এটা এই ইন্টারেক্টটা এখন এটা করার জন্য আরেকটা সহজ উপায় কি, সেটা আসলে তোমাদের দেখানোর জন্যই, যে ওইখানে একটা দেখছিলে ডাটা একটা নতুন অ্যাপ বানানো ছিল, আমি ওইখানে একটু যাই, ডাটা সেটটা আমরা একটু ইন্টারাকশন আসলে আমরা একটা কলাম তৈরি করে নেব। সেই কলামটা আমি ইনসার্ট, যে এটার নাম, যেহেতু এখানে কোডে আমার লেখাই আছে, এটা আসলে আমি কপি করে নিয়ে আসি, তাহলে আমার কোড রান করতে সুবিধা হবে। ইন্টারেক্ট, ইন্টারেক্ট মানে হলো এই দুটোর কম্বিনেশন। এটা আমরা কিভাবে করব, তোমরা যদি একটু এক্সেলে ভালো থাকো, দিস অ্যান্ড দিস, এটা যদি আমি অ্যাড করে দেই, তোমরা যদি খেয়াল করে দেখো যে এই দুটো মিলে একখানে হয়ে গেছে। এবং এটা ক্লিক করলে এই যে দুটোর মধ্যে এই দুটা নন এগ্রিগেটেড কম্বিনেশন দুটো এখানে অ্যাড হয়ে গেছে। এই ভেরিয়েবলটা আসলে ইরিগেটেড কম্বিনেশন, এই দুটো যে একসাথে যোগ করা, দুটো একটা, এটা একটা 3 নম্বর একটা ভেরিয়েবল তৈরি হলো আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এবং এই দুটা কি হলো, এই দুটোর কম্বিনেশন, এটা হলো একেবারে ইউনিক। এই ইরিগেটেড এটা 3 বার আছে, প্রতিটাই 3 বার করে আছে এই ইরিগেশনের ক্ষেত্রে। এবং এই নন ইরিগেটেড প্রতিটা আসলে এখন বেসিক্যালি প্রতিটি 3 বার 3 বার করে আছে, 3 বার 3 বার করে প্রতিটা আছে, এবং এটা রিয়েল রেপ্লিকেশন। ওকে, 3 4 12। এখন এটার মানে হলো কি, এটা যখন কম্বিনেশনটা আমি করলাম, এটা বেসিক্যালি আসলে তোমার যদি মনে থাকে, এটা এই যে এইটুকু ইরিগেশন এবং ট্রিটমেন্ট, এই প্যারামিটারটা আমি ওখানে এক্সেলি রেডি করে ফেললাম, এক্সেলি রেডি করে ফেললাম। ঠিক আছে, এক্সেলি রেডি করে ফেলা। এখন যদি আমি এই ডাটাটা আপলোড করি তোমাদের, এই মানে যদি ইম- যার কারণে এটা আসলে আমার প্রথমে করে নেওয়া হয়েছিল, আমি বাদ দিয়েছিলাম যে তোমাদের দেখানোর জন্য। এখন যদি আমি এটা আপলোড করি, তখন আসলে আমার দেখো যে ইন্টারাক্ট আছে, ইম্পোর্ট। এখন আমি যদি এই ডাটাটা ইউজ করি, তখন আসলে আমার মডেলে কোথায় চেঞ্জ করতে হবে, যদি তোমরা আমার সঙ্গে থেকে থাকো, আমরা যদি ফলো করি, আমি জানি হয়তো আজকে একটু তোমাদের জন্য হয়তো ওভার হয়ে যাচ্ছে অনেক কিছু, কেন জিনিসটা আসলে সহজও না। এখন দেখো আমি এটা প্রথমে বাদ দিয়ে রেখেছিলাম, এখন আমি ইন্টারাক্টটা আমি এই কোডগুলো আবার রান করবো। ঠিক আছে, এই কোডটা আমার আর দরকার নেই, কারণ এটা অলরেডি নিউমেরিক। এই কোডগুলো আমি শুরু থেকে যদি আবার রান করি, রান 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 রান, এই ইন্টারাক্ট এখন আমার নতুন ডাটা, এটাকে আমি ফ্যাক্টর হিসেবে ডিক্লেয়ার করে দিলাম।
এরপরে আমরা এখন এই যে অ্যানোভাতে যাব। অ্যানোভা টেস্টে দেখো যে আমরা এই যে ইরিগেশন, আমরা যদি এই ইন্টারাকশনে লেখার ক্ষেত্রে যে আমরা এখন এই যে এই মডেলটা আমরা এত এই সিম্পলি কন্ট্রোল সি, আমি আরেকবার এক করে নিচ্ছি, কন্ট্রোল ভি। এখন আমাদের ইরিগেশন প্লাস ট্রিটমেন্ট, আর এইটুকু জায়গায় আমাদের কি লিখলে হবে? ইন্টারেক্ট। ইন্টারঅ্যাক্ট, কারণ এই ভেরিয়েবলটা মানে তো ইরিগেশন ক্লোন ট্রিটমেন্ট। ঠিক আছে, তাহলে এই ডাটা এবং এই মডেল এবং এই দুইটা মডেল এক্স্যাক্টলি সেম হবে। যদি আমি এই যে M1 এটাকে রান করি, আগে ধরো রান করলাম এবং আমি M11 দিলাম এটার নাম, M11, তাহলে আমি দুটো মডেল রান করলাম, একটা M1 নামে, একটা M11 নামে। এবং দুটো যে আমি সামারি তোমাদের দেখাই, যে সামারি M1 এই যে এটা রান, এবং সামারি M11, এই দুটো রান করি। এখন এটা হলো M11, দেখো তোমরা খেয়াল করে, দেখো যে দুটো এক্স্যাক্টলি সেম। এই যে 11,498, 11,498 লাইনে যদি পড়ে দেখো এক্স্যাক্টলি সেম। ঠিক আছে, এই যে ইন্টারেক্টের যে ভেরিয়েবলটা এই লাইনটা এবং এই লাইনটা দিয়ে আর এক্স্যাক্টলি সেম। সুতরাং ইন্টারাকশন ভেরিয়েবলটা আমি এক্সেলে আগেই তৈরি করে নিতে পারি। তখন আমার জন্য সুবিধাটা পাবো কোথায়? আমি এই মিন সেপারেশনে যে, তখন আমার জন্য একেবারে যেটা সুবিধা হবে যে আমি অ্যাজ ইউজাল যে ট্রিটমেন্ট লেগে যেমন করলাম, তখন আমার এই যে এত লম্বা কোড লেখা লাগবে না, কোথায় ইমেজ ডিগ্রিজ অফ ফ্রিডম কত, ইউনিট অফ ফ্রিডম কত, কত কিছু না লিখে শুধু আমরা অ্যাজ ইউজাল যে আমরা এখন ধরো যে আমি এটা যেহেতু M11 নামে দিলাম, যদি M11 নামে রান করি, তোমরা খেয়াল করে দেখো যে এই যে এখানে এটাকে অ্যাবোর্টেড সিটের ক্ষেত্রে করা হচ্ছে। অ্যাবোর্টেড সিট এবার যেহেতু ভেরিয়েবল যেটাই থাক না কেন, আমরা রান দিলাম কিন্তু এটা দেখো যে অ্যাবোর্টেড সিটের ক্ষেত্রে আগেটা কি ভায়াবল সিট ছিল কি নাকি, ডাটা আলাদা ছিল, বুঝলাম না, একটু চেঞ্জ হয়েছে দেখি। কোনো কারণে মনে হয় ডাটা কি আলাদা ডাটা আপলোড করছিলাম আগে হোয়াটসঅ্যাপ। যাই হোক, যদি ডাটা চেঞ্জ হয়ে থাকে তোমাদের জন্য একটা আলাদা লেসন। দেখো এখানে A B B C C, এই বি মানে কি? এই বি মানে হলো এই দুটা, দে আর বেসিক্যালি সেম, তাদের মধ্যে কোনো সিগনিফিকেন্ট ইফেক্ট নাই। কিন্তু এই বির সাথে এই সির আলাদা ইফেক্ট আছে, এবং এই সি এই লাস্টের দুটোর মধ্যে কোনো পার্থক্য নাই। ঠিক আছে, এই বি যেখানে আছে দে আর বেসিক্যালি সেম, নট সিগনিফিকেন্টলি ডিফারেন্ট, এবং সি যেখানে আছে দে আর বেসিক্যালি সেম, কিন্তু এ থেকে বি আলাদা, বি থেকে সি আলাদা। ওকে, তাহলে এখন যদি দেখো ইন্টারাক্ট আমাদের 3 নম্বরটা যদি আমরা সিমিলারলি রান করি, M11 রান করি, এখন দেখো আমাদের যে কম্বিনেশন যেটা আছে, ছয়টা কম্বিনেশন, 1 2 3 4 5 6 7 8টা, সরি 8টা কম্বিনেশন, ইরিগেশনের দুইটা এবং ফার্টিলাইজার দুইটা, চারটা, 4 2 8টা, এই 8টা কম্বিনেশনে এটা আসলে লেটারিং দেওয়া আছে। এবং তোমার যদি জিজ্ঞেস করতে স্যার এখানে লেটারিং কেন আসলো, এখানে একটু ঝামেলা আছে। সেটা হলো আমাদের যে মানে আমাদের উম, এইখানে যদিও এখানে সিগনিফিকেন্ট ইফেক্ট নাই, ঠিক আছে, কিন্তু যখন সে লেটারিং করে তখন আসলে 1% লেভেল অফ সিগনিফিকেন্ট ধরে করে। তো যদি আমাদের এইখানে তোমরা এক দেখতে চাও, এবং আরেকটা বিষয় আছে যেখানে আসলে যে তোমরা যদি সরাসরি ইন্টারাকশনের ইফেক্ট দেখতে চাও, সেক্ষেত্রে মডেলটা আমাদের একটু চিন্তা ভাবনা করে, আমি যদিও অত ডিটেলসে যাইনি, যে আমাদের এই M11 যে মডেলটা, এই ক্ষেত্রে তোমাদের সরাসরি তখন এই যে ট্রিটমেন্ট এবং ইরিগেশনের ইফেক্টটা তখন বাদ দিয়ে দেওয়া উচিত। যদি এইটা বাদ দিয়ে যদি আমি টেস্ট করে দেখি, তোমাদের সরাসরি দেখাই, তখন দেখবা যে এখন যদি আমি সামারি করি M11, তখন দেখো যে ইন্টারাকশনের ইফেক্টটা সিগনিফিকেন্ট আসছে। ঠিক আছে, এর উপর ভিত্তি করে সে আসলে এটা করছে। ঠিক আছে, কারণ যে এলএসডি টেস্টটা সে আলাদা করে করছে কার ইন্টারাকশনের। ঠিক আছে, সুতরাং এই অ্যানোভাটা ধরে নিয়ে সে আসলে এই মিন সেপারেশনটা করছে, যার কারণে এখানে সিগনিফিকেন্ট ইফেক্ট আসছে। এখন বলে স্যার তাহলে আমাদের জন্য অ্যানালাইসিস আমরা কোনটা করবো? আমরা যে মডেল ট্রিটমেন্ট প্লাস ইরিগেশন প্লাস ইন্টারাকশন রাখবো, নাকি শুধু ইন্টারাকশন রাখবো? এখন এটা আসলে ডিপেন্ড করবে তোমার কি উদ্দেশ্য তার উপরে। তুমি যদি মনে করো যে আমরা স্ট্রিক্টলি তাদের মধ্যে ইন্টারাকশন ইফেক্ট আসছে কিনা এটার প্রতি ইন্টারেস্টেড, তাহলে তুমি শুধু সরাসরি ইন্টারাকশনের যে আমরা লাস্টের মডেলটা রান করলাম সেটা।
আর যদি মনে করো যে না, আমার আগে তাদের আলাদা আগে ট্রিটমেন্ট ইফেক্ট দেখবো সেটা আছে কিনা, তারপরে তাদের ইরিগেশন ইফেক্ট মানে আলাদা আলাদা ইফেক্ট আছে কিনা, তারপরে ইন্টারাকশন ইফেক্ট আছে কিনা সেটা দেখবো, তখন তুমি কম্বাইন্ড মডেল রান করতে পারো। ঠিক আছে, তার মানে হলো যে ইরিগেশন ইফেক্ট আলাদা করে সে ওখানে মানে যখন আমরা কম্বাইন্ড মডেল রান করি তখন সেই ইরিগেশনের মডেল মানে ইফেক্টটা আলাদা করছে, ফার্টিলাইজার ইফেক্টটা আলাদা করছে, এবং তারপরে ইন্টারাকশন ইফেক্টটা টেস্ট করছে। যার কারণে এখন নন সিগনিফিকেন্ট আসছে, ইনসিগনিফিকেন্ট আসছে। কিন্তু আমাদের এলএসডি টেস্টের ক্ষেত্রে কেন সে যে লেটারিং মানে ইন্টারাক্ট করলে যে আমাদের দেখাচ্ছে যে এই লেটারিং, কারণটা হলো সে যে আমি লাস্টে যে মডেলটা রান করলাম সেই মডেলের উপর ভিত্তি করে সেই লেটারিং করছে, তখন এগুলা সিগনিফিকেন্ট ইফেক্ট আছে। এবং স্টিল নাও তোমাদের খেয়াল করে দেখো যে যদিও আমাদের হাইলি সিগনিফিকেন্ট দেখাচ্ছে, কিন্তু এখানে দেখো যে অনেকগুলো এ, বি, বি এবং সি, সি, সি মোরলেস সব কাছাকাছি। বুঝতে পারছো? তো যার কারণে এখন আমরা কি উদ্দেশ্য মডেলে কি লিখবো এটা ডিপেন্ড করে নট অন দ্য স্ট্যাটিস্টিশিয়ান, ইট ডিপেন্ডস অন ইউ। কারণ তুমি জানো যে তুমি কোন কোশ্চেনের অ্যান্সার খুঁজতেছো। তুমি যদি কোশ্চেনের অ্যান্সার খোঁজো যে আমি আই ওয়ান্ট টু নো দ্য ইফেক্ট অফ কম্বিনেশন ইফেক্ট অফ বা ইন্টারাকশন ইফেক্ট অফ ফার্টিলাইজার অ্যান্ড ইরিগেশন, দেন দ্য মডেল ইজ উইথ দ্য ইন্টারাকশন অনলি। যদি তোমার কোশ্চেন থাকে যে আমি ফার্টিলাইজার ইফেক্ট আলাদা করে অ্যানালাইসিস করবো, ইরিগেশন আলাদা করে করবো, এবং তারপরে ইন্টারাকশন দেখবো, দেন ইউ গো ফর কম্বিনেশন মডেল। ওকে, এই এই মেইন সেপারেশন তখন ইজিলি করতে পারবা যে ইন্টারাকশন লিখে এই ইন্টারাক্ট থাকলে তখন আর এই কোডটা লাগে না। তো যার কারণে আমি অলওয়েজ প্রিফার করি বা তোমাদের সাজেশন দিই যে ইন্টারাকশন একটা ইন্টারাকশন একটা ডাটা একটা মানে ভেরিয়েবল এখানে তৈরি করে নেওয়া, তাতে সুবিধা হবে যে তোমার মিন সেপারেশনটা ইট উইল বি ইজিয়ার। ওকে, এটা আসলে আরো কন্ট্রোল করা যায়, আমি অত ডিটেলস যাচ্ছি না, কারণ যত বেশি ডিটেলসে যাওয়া তত বেশি তোমার জানতে হবে। এবং আর এর ক্ষেত্রে সবচেয়ে প্রবলেম হলো এটাই যে তুমি যদি না বোঝো এবং না জানো কোড রান করলে আসবে এটার মানে কি তুমি কখনো খুঁজে পাবে না যে কেন এটা আসলো। যেমন আমি যে তোমাদের যেটা দেখালাম যে আমার মডেলে হলো ইন্টারাকশন কোনো ইফেক্ট নাই, নন সিগনিফিকেন্ট ইফেক্ট, কিন্তু আমি যখন মিন সেপারেশন করতেছি তখন আমাকে সিগনিফিকেন্ট কেন আমাকে আলাদা আলাদা এই লেটারিং দিচ্ছে, এটা তো আলাদা আলাদা হওয়ার কথা না। তখন অনেক খুঁজে খুঁজে বের করছি যে কারণটা হলো এটা। তো এইরকম তোমাকে জানতে হবে, তখন তুমি আসলে বুঝতে পারবা। তো এটাকে কন্ট্রোল করা যাবে, তো সেটাও আলাদা হিসাব। তো আমাদের আসলে উদ্দেশ্য যে আমি কিভাবে ইনোভা মডেল লিখবো সেটা একান্তই তোমার উপর ডিপেন্ড করে। তাহলে এটা আমরা একটা করলাম। আর একটা হলো ডিএমআরটি ভাবে মিন সেপারেশন করা যায়। ঠিক আছে, এই ডিএমআরটি কি, যে দেখো ডানকান মাল্টিপল রেঞ্জ টেস্ট, এখানেও দেখো যে মানে একই জিনিস মিন সেপারেশন দুই ভাবে, আমরা একটা দেখলাম এলএসডি আর একটা হলো ডিএমআরটি টেস্ট। এটা কিভাবে, যে ডানকান টেস্ট যে ফ্যাক্টর অন নামে আমরা লিখেছিলাম ডানকান ডট টেস্ট M1 মডেল যে অ্যানোভা M1 এর, এবং কার করবে ট্রিটমেন্টের। ঠিক আছে, যেটা রান করলে দেখো যে ফ্যাক্টর অন এই যে ট্রিটমেন্টের যে A, B, B, C, C, এই লেটারিং কিন্তু আগের বারও আসছিল আমাদের। আমরা যদি যে এখানে যদি মনে যদি থাকে যে আমরা এই যে ট্রিটমেন্ট এটা যদি আমি রান করি M1 এর জন্য রান রান, এবং দেখো যে এক্স্যাক্টলি দে আর সেম। এই যে এখানকারটা এই যে এইটা 284 A, B, B, C, C, A, B, B, C, C, বুঝছো? যে আমরা এলএসডি করলেও করতে পারি, ডান কানে করলেও আসবে। এই যে ইরিগেশন যদি করি আমরা ভেক্টর 2, দেখো A, এখানেও আগেও আসছে এখন এবং এই যে এখানেও যদি আমরা ইন্টারাক্ট করি ডান কানে এমআরটি, এখানেও দেখো যে ফ্যাক্টর 3। ও M1 এর সরি, এখানে তো আসলে M1 এ ইন্টারাক্ট নাই, যার কারণে এখানে আসছে নাল। দেখো এই যে আমি যদি ভুল করে দেখি যেখানে M1 এ তো আমার যদি ইন্টারাক্ট নাই, যদি আমরা যে M1 ইন্টারাক্ট আছে কিনা খুঁজে দেখতে চাও তাহলে দেখো যে মডেলে যাও M1, এখানে কিন্তু ইন্টারাক্ট নামে কেউ নাই, যার কারণে এখানে বলছে নাল কিছুই নাই। ঠিক আছে, সুতরাং আমি যদি এখানে ইন্টারাক্ট চাই আসলে বেসিক্যালি, তাহলে আমাকে এই M1 রান করতে হবে, তাহলে এখানে ইন্টারাক্ট আছে। এখন যদি আমি এই যে মিন সেপারেশনে যাই, লাভ দিয়ে মিন সেপারেশন, যে মিন সেপারেশন ডিএমআরটিতে, এখন যদি আমি M1 হবে না তখন M11 এটা যদি রান দেই, এখন দেখো এই যে লেটারিং চলে আসছে A, B, B, সেম লেটারিং এলএসডি এবং ইন্টারেস্টের মধ্যে কোনো পার্থক্য নেই। এবং যদি আমি মনে করি যে আমি ওই রাখবো না, ইন্টারাকশন ভেরিয়েবল রাখবো না, তখন এই এখানেও ইন্টার এলএসডি এটা আমি একটা ইন্টারাকশন ইফেক্ট আছে কিনা এই যে সেম কোড রান করা লাগে উইথ ডিএমআরটি। আগে ছিল এলএসডি টেস্ট, এখন ডিএমআরটি টেস্ট, সেম জিনিস। সুতরাং এটা মনে রাখা আমার কাছে মনে হয় যে বেশ কঠিন, তার তুলনায় ইন্টারাকশন লেটারিং এর জন্য আমাদের ইন্টারাক্ট থাকলে তখন ইজিলি আসলে মিন সেপারেশন করা যায়। ঠিক আছে, এটাও যদি আমরা করি এই যে ইন্টার এলএসডি এটা এলএসডি তখন একই জিনিস, A, B, 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 C, 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 সেম জিনিস। ঠিক আছে, এই দুটো একেবারে মোটামুটি কাছাকাছি এবং ইজি।
এর তুলনায় সবচেয়ে ডিটেলস যেটা এবং সবচেয়ে রিলায়েবল যে টেস্টটা সেটা টুকি এইচডি টেস্ট বলা হয়, কিন্তু এটা আসলে বোঝা একটু কঠিন। ছাত্ররা লেটারিং, এখানে সরাসরি লেটারিং আসে না, এখানে প্রতিটা ট্রিটমেন্ট কম্বিনেশন আলাদা আলাদা করে দেয়। যদি আমরা খুব সিম্পলি যে একটা করে দেখাই, যে আমি জাস্ট যে মানে টুকি এইচএসডি, টুকি অনেস্ট সিগনিফিকেন্ট ডিফারেন্স, M11 দিয়ে রাখি আসলে, যেটা 11 নম্বর মডেল। এটা যদি আমরা ট্রিটমেন্ট ইফেক্ট দেখতে চাই, কনফিডেন্স লেভেল 95% লেভেল অফ কনফিডেন্স রান করলে দেখো এই যে এখানে কম্বিনেশন কন্ট্রোলের সাথে, মানে চারটে যে ফার্টিলাইজার কম্বিনেশন তাদের সবার মধ্যে পার্থক্য দেখাচ্ছে, যে কার সাথে কার পার্থক্য। এখানে কোনো লেটারিং নাই। এখন এখানে কন্ট্রোলের সাথে কম্বিনেশন তাদের মধ্যে সিগনিফিকেন্ট ইফেক্ট আছে 0.003, এবং এই দুটোর মধ্যে এই যে ফার্টিলাইজার এবং কম্বিনেশন এই দুটোর মধ্যে সিগনিফিকেন্ট ইফেক্ট নাই 0.09। এখানে সিগনিফিকেন্ট ইফেক্ট আছে কি না সেটা ডিপেন্ড করবে পি ভ্যালু দেখে বের করতে হবে, ঠিক আছে। এবং এটা তারপরে লেটারিং করতে হবে। এটা একটু মানে লেটারিং করা একটু টাফ, যেহেতু সরাসরি লেটারিং দেয় না, তোমাকে যদি স্ট্যাটিস্টিক্স না বুঝো তখন তুমি লেটারিং করতে পারবে না, যার কারণে এটা আসলে কেউ ইউজও করতে চায় না। আর এটাকে যদি আমরা গ্রাফ আকারেও দেখানো যায়, যে রান যদি দিই একটা গ্রাফ, তখন দেখো এই যে জিরো যারা ক্রস করবে দে আর নট সিগনিফিকেন্ট ডিফারেন্স, জিরোর এই পাশে বা এই পাশে যারা, যাদের মধ্যে সিগনিফিকেন্ট পার্থক্য আছে। এটা আসলে আলাদা একটা বিষয়। এটা আরো মজার বিষয় হলো, যদি আমি পুরোটা একখানে যে আমি মানে সবগুলাই টুকি এইচএসডি যদি M11 লিখে রাখি, অল পসিবল টেস্ট সে একাই করে দেবে। রান দিয়ে দাও, একবারে বিশাল একটা কোড আসছে, তার মানে চিন্তা করতে পারো না কতগুলো আসছে। এই যে এখান থেকে শুরু, এইখান থেকে যে ইরিগেশনের মধ্যে আগে পার্থক্য আছে, ইরিগেটেড নন ইরিগেটেড, নন ইরিগেটেড মানে ইরিগেটেড, এদের মধ্যে অ্যাডজাস্ট দেখো পি ভ্যালু, তাদের মধ্যে কোনো পার্থক্য নাই, অর্থাৎ দুটার মধ্যে কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্স নাই। বেসিক্যালি আগেও তাই দেখছি, সেম। ট্রিটমেন্ট গুলো আমরা আগে দেখলাম। এরপরে ইন্টারাকশন কতগুলো পসিবল আছে, সবগুলো ইন্টারাকশন ইফেক্ট এখানে মানে হিউজ, যে খুব ইজিলি অন্যগুলো যেমন লেটারিং দিছে, এখানে অত লেটারিং সহজ করে দেওয়া নাই, কিন্তু সব ডিটেলস তথ্য এখানে আছে। দুটোর মধ্যে পার্থক্য কত কি কত, এটা যারা বুঝতে পারে অনেক সময় একটু পিএইচডি তারা প্রিফার করে। তা আসলে বেসিক্যালি এইখানেই আসলে আমাদের যে উদ্দেশ্য যেটা ছিল, যে মানে আমার যেটা আগে বলছি, যে আমরা টেবিল বানাবো, টেবিল বানায় তারপরে লেটারিং গুলো বসানো পর্যন্তই আমাদের কাজ। এবং এলএসডি ভ্যালু কত হবে, বা মানে পি ভ্যালু আমরা অনেক সময় লেখার ক্ষেত্রে প্রিফার করি যে টেবিলের শেষে পি ভ্যালু লেখা থাক, সেই পি ভ্যালুটা আসতে হবে যে আনোভা থেকে, যে পি ভ্যালু কত। যা আমি অনেক সময় প্রিফার করি একজাক্টলি পি ভ্যালুটা লিখে দেওয়া যদি পসিবল হয়, যেটা অনেকগুলো 0.0000 অনেকগুলো জিরো, সেক্ষেত্রে লেস দ্যান 0.01 দিলেই হয়। ধরো যেটা 0.049 বা 0.051, এই দুটোর মধ্যে বেসিক্যালি পার্থক্য খুব বেশি না। তেমন তুমি যদি সিগনিফিকেন্ট এবং নন সিগনিফিকেন্ট অনেক সময় স্টার দিয়ে বোঝায়, 0.05 এর নিচে হলে স্টার, আর 0.05 এর উপরে হলে NS লাগে, নন সিগনিফিকেন্ট। এখন তাহলে কি কি একটা জিনিস খেয়াল করে দেখো, পি ভ্যালু একটা হলো 0.051, আমি জাস্ট একটা উদাহরণ বলি, যে একটা হলো 0.05, ও কেন 0.051, এটার ক্ষেত্রে আমাদের যদি আমরা মানে স্টার চিন্তা করি, এটা নন সিগনিফিকেন্ট হবে। আর যদি আমরা 0.049, এটার ক্ষেত্রে আমাদের একটা স্টার, মানে যেটাকে আমরা সিগনিফিকেন্ট লেভেল বুঝাই। কিন্তু বেসিক্যালি দেখো তাদের মধ্যে পার্থক্য কতটুকু, 0.49 আর 51। তাহলে 0.051 এটা নিয়ারলি সিগনিফিকেন্ট, হয়তো বা আমাদের স্ট্যাটিস্টিক এখন সিগনিফিকেন্ট না, কিন্তু এটা ইফেক্টটা আছে, বোঝা যাচ্ছে। হয়তো ওভার টাইম আসবে, অথবা ডোজটা আর একটু বাড়ালে সিগনিফিকেন্ট হবে, তোমার একটা ভালো ক্লিয়ার আইডিয়া দেবে। কিন্তু তুমি যদি নন সিগনিফিকেন্ট লিখে ফেলো, এটা 0.51ও হতে পারে, 0.81ও হতে পারে, 0.1ও হতে পারে, সব সেম, তখন আসলে অরিজিনালি তথ্যটা হারায় যায়। যার কারণে আমি প্রিফার করি যে পি ভ্যালুটা যদি লেখার মতো হয়, যে ছোট ভ্যালু, যেমন 0.049 তুমি লিখে দাও, এটা সিগনিফিকেন্ট, তার মানে এটা তুমি বলতে পারবে না যে হাইলি সিগনিফিকেন্ট। আর 0.049ও সিগনিফিকেন্ট, 0.0 ওয়ানও হলো সিগনিফিকেন্ট, একই জিনিস। 0.049 and 0.0401, দে আর নট দ্য সেম, সিগনিফিকেন্ট লেভেলে অনেক পার্থক্য আছে। এবং এই পি ভ্যালুটা যদি লেখা থাকে টেবিলের শেষে, যে 0.01 অথবা 0.05, তখন আসলে বুঝতে সুবিধা হয় যেটা কত সিগনিফিকেন্ট লেভেলটা কতটা স্ট্রং। শুধু স্টার আমি কখনোই প্রিফার করি না যে স্টার দিয়ে দেওয়া, যে 0.05 হলে স্টার দিবে আর না হলে নন সিগনিফিকেন্ট লিখে রাখবে, তখন আসলে তথ্য হারায় যায়। তো এইটা এখন তোমাদের যেটা কাজ হবে, এই ডাটাটা আমি তোমাদের সাথে শেয়ার করব। এই ডাটার উপর ভিত্তি করে তোমরা টেবিল বানাবা, যে ট্রিটমেন্ট ইরিগেশনের টেবিল বানাবা, কম্বিনেশনের ট্রিটমেন্টের টেবিল বানাবা, এবং ইন্টারভেনশনের টেবিল বানাবা। বানানোর পরে এই যে মিন এবং স্ট্যান্ডার্ড এরর মিন ক্যালকুলেট করবা, করে এটা আমরা আগে যেটা সেকেন্ড ক্লাসে যেটা প্র্যাকটিস করছি সেটা করবা। করার পরে এখান থেকে লেটারিং গুলো নিয়ে বসাবা, এবং টেবিলের শেষে
যে যেখানে ধরো যেখানে টেবিল শেষ, টেবিলের লাস্টে একটা ঘর করবা, একটা হলো পি ভ্যালু। পি ভ্যালু ধরো এটা হলো আমাদের ইরিগেশনের, ধরো একটা ইরিগেশন, ইরিগেশন, নন ইরিগেশন। এখন ধরো এখানে একটা ভ্যালু আছে, ধরে নিলাম 200, যা আসছে আসছে 195, তোমার ক্যালকুলেট করে যা আসবে আর কি। এখন আমাদের এই পি ভ্যালু যদি আমি এখানে মানে এখান থেকে নিয়ে আসতে চাই, তাহলে আসলে আমি কোনটা নিয়ে আসবো? আমাদের এই মডেলে যদি আমরা আরেকবার যাই, M1/M11 কোথায় আমাদের, রান সামারি 11, রান, এখানে দেখো 0.57। তা আমি এখানে পি ভ্যালু লিখে রাখবো 0.57। এবং এটার ক্ষেত্রে আমার কোনো লেটারিং লাগবে না, কারণ আমার পি ভ্যালু ইন্ডিকেট করতেছে, সেখানে সিগনিফিকেন্ট ইফেক্ট নাই, কিন্তু আমার লেটারিং করা এখানে প্রশ্নই আসে না। বুঝতে পারছো? তো এইরকম ভাবে পি ভ্যালু লেখাটা আমি অলওয়েজ প্রিফার করি। যদি এটা 0.05 এর নিচে থাকে, ধরো 0.3, তখন আমি নিশ্চয়ই আশা করবো যখন এখানে লেটারিং আসবে যে 204-এর পরে পাশে হতে হবে এ, এরপরটা হয়তো বা বি। খুব ন্যাচারালি যে দুটোর মধ্যে তোমরা ইজিলি বুঝতে পারো যে কোনটা কম, সেটা কম, তখন লেটারিং আসবে। আর যদি এটা 0.5-এর উপরে, 0.5 উপরে হয়, তখন এটা লেটারিং করার দরকার নেই। তখন অনেকে যেটা করে যে এখানে লেভেল অফ সিগনিফিকেন্স লাগে, পি ভ্যালু বাদে লাগে লেভেল অফ সিগনিফিকেন্স। সিগনিফিকেন্স, সিগনিফিকেন্স, এখানে এখানে দিয়ে রাখে যে একটা স্টার দেবে, এরকম হলে একটা স্টার দিয়ে রাখে। এখন এই স্টার দিলাম মানে তোমার ওই 0.03 হারায় গেল। তা আমি প্রিফার করি পি ভ্যালু দিয়ে 0.03 লেখা বা 0.05 লেখা, হটস বা যা আসে। কিন্তু যেটা ধরো অনেকগুলা 0.0000005 এরকম, তো এটা লেখার দরকার নেই। এটার ক্ষেত্রে এই যে লেস দেন 0.01, দিস ইজ ফাইন। তো সুতরাং এটা আমি ডিলিট করে দিচ্ছি, এটা আমার দরকার নেই যেহেতু। এবং আমি এই কলমটা আবার ডিলিট করে দিচ্ছি, কারণ এই কলমটা তোমরা বানাবা, এটাও শেখা তোমাদের একটা পার্ট অফ দ্য লার্নিং। এখন এই হলো আমাদের মানে যেটুকু শেখানো ইচ্ছা ছিল আমার, এটা হলো এখানে মিন সেপারেশন আমরা করে ফেললাম। এরপরে লিনিয়ার ইকুয়েশন আমরা আসলে করব না। সুতরাং এখানে আমি জাস্ট তোমাদের জন্য আহ, যেটা হলো একটা নতুন একটা জিনিস যে আমরা আসলে ইজিলি গ্রাফ করার জন্য একটা ভালো একটা লাইব্রেরি আসলো। এটা যদি তোমার ইচ্ছায় থাকবে, তোমার যদি চাও, এটা আসলে একটা সুন্দর গ্রাফ যা আমাদের একবার ইজিলি স্ট্যান্ডার্ড ইউর অফ মিন, যে দেখো আমাদের 4টে ফার্টিলাইজার ট্রিটমেন্ট, ফার্টিলাইজার টাইপ এখানে, কন্ট্রোল, কম্বিনেশন কন্ট্রোল, ফার্টিলাইজার, ওয়েল ডিকম্পোজ কাউডাং, ইরিগেশন এবং নন ইরিগেশনের মধ্যে পার্থক্য, যেটা হলো ব্লু কালারটা ইরিগেশন, রেড কালারটা নন ইরিগেশন, তাদের মধ্যে ইফেক্টটা কেমন। জাস্ট গ্রাফিক্যালি যদি দেখতে চাও যে নন ইরিগেটেড বা ইরিগেটেড, যখন কন্ট্রোলের ক্ষেত্রে ইরিগেশনের একটা সিগনিফিকেন্ট ইফেক্ট আছে বা অনেক বেশি, কিন্তু ওয়েল ডিকম্পোজ কাউডাংয়ের ক্ষেত্রে দেখো নন ইরিগেটেড ক্ষেত্রে ইফেক্টটা অনেক বেশি। হোয়াটসঅ্যাপ, তো এটা একটা গ্রাফে মানে আমার বেশ ভালোই লাগে এই গ্রাফটা, যেখানে একটা কোড দিয়ে রাখছি, এটা তোমরা ইউজ করলে করতে পারবো। অ্যাজ ইউজুয়াল তোমাদের জন্য থাকলো। আমার যেটুকু আসলে আজকে একটু দ্রুতই বললাম, কারণ তোমাদেরকে জিজ্ঞাসা করিনি মাঝখানে বুঝছো কিনা, বা তোমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট যে আজকে যেটুকু করলাম ইজ নট ইজি। এবং তোমাদের জন্য এটা বেশ, আজকে আমি প্রায় 1.5 ঘন্টার বেশি কথা বলছি। তোমাদের এটা 4 দিয়ে গুণ করতে হবে, 6 ঘন্টার মতো লাগবে যদি তোমরা ট্রুলি প্র্যাকটিস করতে চাও। একেবারে এটা ট্রু। এবং যদি নিজে প্র্যাকটিস না করো, এটা তোমার দেখে কোনো লাভই হবে না এবং করেও কোনো লাভ হবে না। আমার যেটা পরামর্শ থাকবে যে তোমরা একটা ডাটা সেট, এই ডাটা সেটটা নিয়েই কাজ করো, কোনো সমস্যা নেই। অথবা তোমাদের রিয়েল ডাটা, আলাদা ডাটা নিতে পারো। তবে তোমাদের হোমওয়ার্ক হিসেবে রাখতে পারো যে এই ডাটাটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি, এখান থেকে তোমরা টেবিল বানাবা, ইরিগেশনের টেবিল, ট্রিটমেন্টের টেবিল, এরপর ইন্টারাকশনের টেবিল বানায়, তারপরে অ্যানালাইসিস করে। আমি তো এখানে একটা প্যারামিটার দেখাচ্ছি, তোমরা অ্যাবর্টেড সিট, ভায়াবল সিট দুটোর জন্যই মানে পি ভ্যালু বের করবা। করার পরে তারপরে তোমরা লেটারিং পর্যন্ত করবা। যদি করতে পারো, এটাই হলো তোমাদের বেসিক্যালি আমাদের এমএসসিসির জন্য দিস ইজ এনাফ। এটাই আমাদের ইউনিভার্সিটিতে আমি যত দেখছি সবাই মোটামুটি অ্যানোভাতেই করে। এবং অ্যানোভা আসলে এখানেই শেষ। এবং এটা ওয়ান ফ্যাক্টর, অনেকে বলে 1 ওয়ে অ্যানোভা, 2 ওয়ে অ্যানোভা, এটা আসলে ডিপেন্ড। আমাদের এখানে ফ্যাক্টর দুটো, যার কারণে 2 ওয়ে অ্যানোভা। যদি শুধু ইরিগেশন ইফেক্ট থাকতো তাহলে 1 ওয়ে অ্যানোভা, এইটুকুই। মানে 1 ওয়ে অ্যানোভা, 2 ওয়ে অ্যানোভার মধ্যে পার্থক্য এইটুকুই, যে তুমি অ্যানোভা দুইটা ফ্যাক্টর থাকে 2 ওয়ে অ্যানোভা, একটা ফ্যাক্টর থাকলে 1 ওয়ে অ্যানোভা, এইটুকুই হলো। এখন যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে, আমরা সেটা নিয়ে আলোচনা করতে পারি, বা কোনো কমেন্টস। আমি এখানে আসলে ভিডিও পজ করবো কিনা, রেকর্ডিং পজ না থাক। এখন আমি ফ্লোর ওপেন করে দিচ্ছি, আমরা হয়তো 10 মিনিট তোমাদের সঙ্গে ইন্টারাকশন, যে তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমি সেটা নিয়ে আলোচনা করতে চাই আর কি।
তোমাকে শুনতে পাচ্ছ? আসো তো আমার সাথে নাকি? জি স্যার। স্যার, কোশ্চেন হচ্ছে স্যার, ওয়ান ওয়ে অ্যানোভা টু ওয়ে অ্যানোভার ক্ষেত্রে কোডের কোনো পার্থক্য হবে না? ওটার কোনো পার্থক্য নেই। তুমি যদি এখানে ইরিগেশন বাদ দিয়ে দাও তাহলে মানে খুব সিম্পল। ধরো যে আমি তোমাদের দেখাচ্ছি যে এখান থেকে আমি ইরিগেশন বাদ দিয়ে দিলাম। দিস ইজ সিম্পল। এখন অনওয়ার হয়ে যাবে। এই যে অনওয়ার হয়ে গেছে এখন। এখন সামারি যদি আমি M1 করছি না, এই যে যদি এখানে আসলে হ্যাঁ আছে, সরি, অনওয়ে থাকবে তখন তার ইন্টারাকশন আসবে না। তখন আসলে এই যে এটাও বাদ যাবে, কারণ তুমি অনওয়ে তো ফ্যাক্টরি একটা, কার সাথে ইন্টারাকশন দেখবা। এই যে সিম্পল রান এবং M1, এই যে এটা অনওয়ে আনবা। বুঝতে পারছো? সুতরাং এখানে কোডের কোনো পার্থক্য নেই। কোড তুমি ফ্যাক্টর কটা ঢুকেছো তার উপর ডিপেন্ড করবে আসলে, যে এটা ওয়ান ওয়ে নাকি টু ওয়ে। আর কোনো কোশ্চেন করো? স্যার, আরেকটা কোশ্চেন। বলো। স্যার, এই যে কোডের ক্ষেত্রে যেমন স্যার আমরা প্রতিটা প্যারামিটারের জন্য আলাদা আলাদা কোড রাখবো। সেক্ষেত্রে আমাদের যদি এখানে তো স্যার মাত্র দুইটা প্যারামিটার ছিল, সেক্ষেত্রে যদি আমাদের অনেকগুলো প্যারামিটার থাকে তখন কি স্যার এখন অনেকগুলো প্যারামিটার, তোমার তো, তোমার এক্সপেরিমেন্ট যাই হোক, তোমার তো ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার ফিক্সড, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তো ফিক্সড, এটা তো চেঞ্জ হবে না, জি জি। তাই না? এবং তুমি যদি একটা চিন্তা থাকে যে আমি এই টেস্টগুলো করবো, যে আমি ইফেক্ট অফ ইরিগেশন ট্রিটমেন্ট এবং তার ইন্টারাকশন এই ইফেক্টটা দেখবো, তার মানে তোমার এই পাশেরটাও ফিক্সড, যে আমি কার কার ইফেক্ট দেখবো এটাও ফিক্সড, ডাটাও ফিক্সড। শুধু চেঞ্জ হবে কোথায়? অ্যাবর্টেড সিটের জায়গায়। এখন আমি যদি ধরো অ্যাবর্টেড সিটের জায়গায় আমি জাস্ট এটা কপি করে নিলাম, যে ধরো এটা কপি করলাম, কন্ট্রোল C, কন্ট্রোল V। এখন আমার যদি অ্যাবর্টেড সিটে যদি আমি ভায়াবল সিট লিখি, কি জানি বানানটা ছিল দেখি যে এটা আসলে ভায়াবল, ভায়াবল। এবং এটা আমি যে মডেল ধরো 12 নাম দিলাম, এটা যদি আমি রান করি, এটা সিম্পল রান হয়ে গেল। তখন আমি সামারি যদি 1 2 দিয়ে রাখি, one, এটা হয়ে গেল। সুতরাং এখানে তো আমার কোড তো আমি কপি করে করতেই পারতেছি, আমার শুধু ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আমি কোনটা অ্যানালাইজ করবো সেটা চেঞ্জ করতে হবে। বুঝতে পারছো না? আর কারো কোনো কোশ্চেন বা কমেন্টস? হুম, স্যার ওই যে অনেক সময় দেখা যায় বার ডায়াগ্রামে লেটারিং সহ থাকে উপরে, মানে ওইটা কিভাবে? বার ডায়াগ্রাম লেটারিং সহ থাকে না, এখানে লেটারিং ঢুকানো যাবে। এবং বার ডায়াগ্রাম যেটা আমি তোমাদের আসলে মানে আরে গ্রাফ করা সো মাস্ট, মানে টাফ বলবো না, এটা অনেক মানে এর বিষয়। এবং আরে গ্রাফ তুমি হয়তো, আমি যেমন যে গ্রাফগুলো, এই গ্রাফটা ফাইন টিউনিং করা, আমার লাস্টে যে গ্রাফটা, এটা কোডটা একেবারে সুন্দর করে লেখা আছে, অনেক ফাইন টিউনিং করা। কিন্তু এরকম গ্রাফ করতে গেলে তোমার যথেষ্ট মানে আর এর উপর তোমার নলেজ থাকা লাগবে আর কি আসলে। যেমন এই যে পরের যদি আমি কোডটা রান করি, দেখো এটা আসলে খুব সিম্পল, যে এখানেও যদিও কালার আলাদা করা আছে, এটা হলো মানে র গ্রাফ। কিন্তু এই গ্রাফটা একই ডাটা দিয়ে, দেখো যে এই পরের এর আগের কোডটা যেটা, এটা রান করলে দেখো এটা একটু সুন্দর। এই যে সুন্দর জিনিস আসার জন্য অনেকগুলো এখানে লিখতে হয়েছে। এই লেখাগুলো তোমাকে আসলে যদি তুমি ভালো আন্ডারস্ট্যান্ডিং না থাকে, তখন তুমি বুঝতে পারবে না। এবং এই লেভেলিং A B C D কোথায় কি আসবে, এটা তুমি দিতে পারবা, কিন্তু ইউ নিড এন এক্সপিরিয়েন্স, যে তোমার আসলে এটা তোমার অভিজ্ঞতা থাকতে হবে। আর যদি তুমি খুব সিম্পলি এই গ্রাফগুলো আমরা মানে এক্সেলেও করতে পারি খুব সিম্পলি, করার পরে তুমি তখন এই এক্সেলের উপরে তুমি মানে এক্সেলের গ্রাফের উপরে তুমি ইজিলি ABCD লিখতে পারবা। এটা হয়তো যারা একটু এক্সেলে ভালো আছে তারা খুব ইজিলি পারবা। এটা খুব কঠিন কিছু না, আমি যতটুকু জানি আসলে। যারা একটু মানে অথবা যদি কখনো কারো প্রবলেমে আমার কাছে আসো, খুঁজে বের করা যাবে যে এটা কিভাবে করা যায়। বুঝতে পারছো? কিন্তু আরে আমি কখনো সাজেস্ট করবো না তোমাদেরকে যে আরে, যদি কেউ মাস্টার না হও তাহলে আরে গ্রাফ করতে যেও না। কারণ আমি আমাদের ছাত্রদের দেখছি তারা অনেকে ট্রাই করে আরে গ্রাফ করতে, আমি অ্যাপ্রিসিয়েট করি এটা, যে হ্যাঁ ট্রাই করতে তো সমস্যা নেই, তোমার শেখার জন্য করতে হবে। কিন্তু ওই যে থিসিসে দেওয়ার মতো গ্রাফ করতে গেলে তোমার আরে সাফিসিয়েন্ট নলেজ লাগবে। যে এক্সিস কন্ট্রোল মানে অনেক ঝামেলা হয় গ্রাফ করতে গেলে। আমার এই মানে অ্যানালাইসিস তুলনায় গ্রাফ করতে আমার বেশি মাথা ঘোরে। এবং আমি ব্যক্তিগতভাবেও আর এই গ্রাফ করতে যাই না আসলে। যদিও আমার অনেকগুলো গ্রাফই আরে করা বা অনেক কোড আছে আমার কাছে করা, যদিও অনেক কষ্ট করে আমি করছি এগুলো, কিন্তু এটা দেখছি আমি যে এখানে সাফিসিয়েন্ট নলেজ লাগে। এবং গ্রাফের জন্য অনেকগুলো প্যাকেজ আছে, বিভিন্ন ক্ষেত্রে অনেক কিছু প্যাকেজ আছে, সুন্দর গ্রাফ করা যায়, এটা ডেফিনেটলি সুন্দর সুন্দর করা যায়। কিন্তু তোমাকে সেজন্য বেশ নলেজ লাগবে, এটা অ্যানালাইসিসের মতো এত ইজি না। যার কারণে আমি প্রিফার করবো যে ইউ শুড নট গো ফর গ্রাফ রাইট নাও। যদি তুমি মানে যদি তোমার ইচ্ছা থাকে
আর এই ইউটিউবে প্রচুর ভিডিও আছে, যে কোনো কিছু তুমি যা করতে চাও, যে আমি এরকম গ্রাফ বানাইতে চাই আমার এই ডাটা দিয়ে, তুমি ইজিলি তুমি আইডিয়া পাবা, এক্সাম্পল সহ, তখন তুমি আস্তে আস্তে করতে পারবা। ওকে, Yes. আর কারো কোনো কোশ্চেন? স্যার বার ডায়াগ্রামের উপর যে ইরর গুলো আছে তার ইরর গুলা যদি একটু এক্সপ্লেন করতেন, যে আমরা আসলে এগুলা দেখে কিভাবে বুঝতে পারি এই বিষয়গুলো। ইরোরতে আসলে আমি তোমাদের আগে যেটা ব্যাখ্যা করছি যে আসলে যে এই ইরোর বার হলো স্ট্যান্ডার্ড এরর অফ মিন। তা আমাদের যখন আমরা যদি এটা টেবিল বানাই, টেবিল বানালেও কিন্তু আমাদের যে এই ডাটাটা আমি টেবিলে দেবো না গ্রাফ দেবো, এটা তোমার ইচ্ছা। সব ডাটা টেবিলে দেওয়া যায় না, সব ডাটা গ্রাফেও দেওয়া যায় না। তো যদি টেবিলে দিলেও তো আমরা স্ট্যান্ডার্ড এরর মিন ক্যালকুলেশন করি। তো এই টেবিলে যখন স্ট্যান্ডার্ড এরর মিন আমরা লিখে দিই প্লাস মাইনাস, ধরো 10 ± 2, গ্রাফে আমি কিভাবে দেবো? গ্রাফে এটা স্ট্যান্ডার্ড এরর এই বারটা ইন্ডিকেট করে। এটা মিন থেকে উপরেও 2 নিচেও 2। ধরো এটা 10, 10-এর উপরেও 2 নিচেও 2, যদিও এটা 10 না, 300 বেশি। তাহলে এই যে প্লাস ইরো স্ট্যান্ডার্ড ইরর মিনটা এখানে উপরেও এবং নিচেও এটা হলো করে, মানে ইন্ডিকেট করে আসলে। এবং আমরা একটা রাফ অ্যাজাম্পশন বলা হয় যে এটা যদি দ্বিগুণের মধ্যে যদি কোনো বার ক্রস করে তখন এটা নন সিগনিফিকেন্ট। কিন্তু এটা সবসময় সত্য না, যার কারণে এটাকে আমি তোমাকে হাইলাইট করতে যাবো না। যে এটা একটা দেখলে বোঝা যায় অনেক সময় যে ধরো এটা এটা ক্রস করছে, নর্মালি এর মধ্যে কোনো পার্থক্য নাই। এটা আমরা দেখেই আসছি যে ইরিগেশন এবং নন ইরিগেশনের মধ্যে কোনো পার্থক্য নেই, সবগুলোর মধ্যে এই যে ইউরোবার যেগুলো ক্রস করেছে এগুলোর মধ্যে আসলে কোনো পার্থক্য নাই। যদিও এখানে একটা পার্থক্য থাকার সম্ভাবনা আছে, এটা ডেফিনেটলি পার্থক্য আছে এখানে। কিন্তু এটা আসলে এটাও তোমার বোঝার জন্য তোমার একটু আলাদা একটু স্ট্যাটিস্টিক একটু নলেজ লাগবে, বুঝতে পারছো? সুতরাং এটা দেখে সিগনিফিকেন্ট নাকি নন সিগনিফিকেন্ট এটা বোঝার দরকার নেই। আমরা যদি মিন সেপারেশন করতেইছি সেখান থেকে বুঝলেই ইজিলি হবে, বুঝতে পারছো? এবং এই গ্রাফগুলো ইজিলি, এই সেম গ্রাফ আমরা ইজিলি আইতে করতে পারি, মানে এক্সেলে, মানে ডাটাগুলো সাজায় ফেলে ইজিলি করা যায় আর কি। আর কারো কোনো কোশ্চেন? এটা আমি ডিলিট করে, এখানে লিনিয়ার ইকুয়েশনে কিছু আছে, যদি ডাটাটা এখানে নাই, সুতরাং এটা আসলে আমাদের দরকার নেই রাখার। আবার তো কনফিউজড হয়ে যাবো। আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? যদি কোশ্চেন বা কমেন্টস না থেকে থাকে তাহলে আমি এখানে ভিডিও স্টপ